যতদিন ওখানে ছিল মোটামুটি সারা দিন বলতে গেলে ওই স্যান্টাটার পাশে বসে থাকতো, খেলতো, ওটাকে নিয়ে ওর কত গল্প, আর এরকম জড়িয়ে ধরে ধরে বলতো কি, will you wanna come with us? I love you, I want you, I love you, I want you. এবার রিমলির মা হঠাৎ করে বাইরে থেকে একটা গুঞ্জন শুনতে পাচ্ছে। উনি উঠে এসে দেখছে টিভিটা অন, সামনের সোফাটাতে ছোট যে বাচ্চাটা রিমলির ভাই সে বসে আছে, আর ওর পাশে স্যান্টাটা বসে আছে। এবার বাড়িতে ও যখন কাজ করছে ওর সমানে মনে হচ্ছে, ও যতক্ষণ হয়তো ডাইনিং এ এসে কোনো কাজ করছে, বলছে আমি না কাজ করতে গিয়ে একটা এমন অস্বস্তি বোধ করছি, সমানে মনে হচ্ছে কি ওই স্যান্টাটার চোখের তারাগুলো না আমাকে ফলো করছে, আর কিন্তু কিছু না। ওর মা গিয়ে স্যান্টাটাকে এরকম চেপে ধরলো, এরকম করে তুলে জোর করে ওকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিল, বললো হোয়াট ইউ ওয়ান্ট। স্যান্টাটা একদম ওর মুখের সামনে ওর হাত দুটো জোকারের মতো এরকম দুপাশে দুটো হাত আছে, আই ওয়ান্ট রিমলি as রিমলি wants me. এবার ওর দিদা ওকে এরকম মানে ওই দিদাটা এসে কোলের মধ্যে টেনে নিয়ে এরকম ছুঁড়ে চিরুনি করতে করতে আর বাচ্চাটাকে এরকম কাঙ্গি করতে করতে বলছে কি, রাম নারায়ণ রাম নারায়ণ। যেই দুবার এই লাইনটা করেছে ওনা এরকম চিৎকার করে করে উঠলো, দিয়ে ওই বয়স্ক ভদ্রমহিলাকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের এপিসোডে টোটালি ডিফারেন্ট একটা পডকাস্ট কিন্তু আপনারা দেখতে চলেছেন, কারণ আজকের পডকাস্টে আমার সাথে রয়েছেন শ্রেয়া সেনগুপ্ত আচার্য, অর্থাৎ শ্রেয়াদি। শ্রেয়াদি ভয়ঙ্কর একটা ঘটনা আজকের পডকাস্টে আমাদের সামনে তুলে ধরেছে। যেই ঘটনাটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো হিন্ট দেবো না, শুধু এটুকুই বলবো, ঘটনাটা যখন আপনারা পুরোটা শুনবেন প্রত্যেকটা মুহূর্তে একটা অদ্ভুত শিহরণ আপনারা অনুভব করবেন। এছাড়াও একটা চাপা আতঙ্ক আপনাদেরকে রীতিমতো গ্রাস করে ফেলবে। সব মিলিয়ে আজকের পডকাস্টে মারাত্মক একটা ঘটনা কিন্তু আপনারা শুনতে চলেছেন। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের লাইফে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা, আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। ফাইনালি ওয়েলকাম ব্যাক টু গল্পওয়ালা শ্রেয়াদি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আছি, ভালো আছি অ্যাজ ইউজুয়াল। আমার লাইফ তো ওরকমই চলে, মানে রুদ্ধশ্বাসে চলে। ইনফ্যাক্ট আজ এখানে কাল সেখানে ভীষণ ট্রাভেল করতে হয় আমাকে, জানিসই। দুটো বাচ্চাকে নিয়ে যেরকম একটা মা থাকতে পারে সেরকমই আছি। সারাদিন মাঝে মাঝে মনে হয় পাগল হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে। কংগ্রাচুলেশন ফর ইউর নিউ জার্নি। ওহ, থ্যাংক ইউ অ্যান্ড আ কর্ডিয়াল ইনভিটেশন ফ্রম মাই সাইড। আমি ভীষণভাবে চাই যে আমার নতুন পডকাস্ট যে চ্যানেলটা আসছে সেখানে অরিত্র এসে গল্প বলুক। অবশ্যই। মানে আমরা তো আর সেই রকম প্রফেশনাল জায়গাতে নেই, অনেকটা আত্মিক একটা যোগাযোগ তৈরি হয়ে গেছে তোর সাথে একদম। আমার। তো সেই জায়গা থেকে কখনো এটা মানে আমি ভাবি না যে এটা ওর চ্যানেল, সেখানে আমি আসছি অ্যাজ আ গেস্ট। এটা আমার চ্যানেল, আমার অডিয়েন্স। আমি তাদেরকে আমার 100% দিয়ে, আমার বেস্টটা দিয়ে তাদেরকে স্যাটিসফাই করব। আর আমি এটাও জানি যে ও জানে যে শ্রেয়াদি চ্যানেল মানে কোথাও গিয়ে সেটা আমার ইনফ্যাক্ট এই জিনিসগুলো নিয়ে তো তোমার সাথে আমার বহু কথা হয়েছে। ইভেন ওরা আমার গাইডেন্স, মানে সত্যি কথা এত সুন্দর করে আমার ঠিক আমার ভুল টেকনিক্যালি যেটা আমি বুঝি না সেগুলোকে গাইড করা, তো সব সময় তোদেরকে পাশে পেয়েছি। তো তোরা ছাড়া আমি অসম্পূর্ণ। থ্যাংক ইউ সো মাচ। নিউ আমার চ্যানেল, সবটাই তোদের। তোরা যেমন আমাকে গাইড করবি আমি সেইভাবে মুভ করব, দ্যাটস ইট। তো রিয়েল টক উইথ শ্রেয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
খুব ভালোভাবে এগিয়ে যাও, আমি চাই যে, কারণ ফিমেল ক্রিয়েটারদের মধ্যে আমি এখনও পর্যন্ত পডকাস্টে সেরকমভাবে কাউকে দেখিনি। এই সময় প্রায় প্রত্যেকেই নিজের রেগুলার কাজের পাশাপাশি এক্সট্রা ইনকামের জন্য নতুন কিছু শেখার চেষ্টা করছে। এর মধ্যে ট্রেডিং শেখা কিন্তু একটা ভালো অপশান হতে পারে। আর ঠিক সেই কারণেই আমি চুজ করেছি পকেট ব্রোকার ট্রেডিং প্ল্যাটফর্ম। পকেট ব্রোকার অ্যাভেলেবেল আছে গুগল প্লে স্টোর এবং ডেস্কটপ দুটোতেই। চলুন এবারের ইন্টারফেসে যাওয়া যাক। এই প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাচ্ছেন সোশ্যাল ট্রেডিং ফিচার্স। যেসব সাকসেসফুল ট্রেডার্সরা এই প্ল্যাটফর্ম ইউজ করে হিউজ প্রফিট জেনারেট করছে, আপনারা হুবহু তাদের ট্রেড কপি করতে পারেন এবং তার সাথে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। এই দেখুন, আমি একটা ট্রেড কপি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার রিয়েল অ্যাকাউন্ট ব্যালেন্স। চলুন একটা ছোট্ট ট্রেড করে দেখাই। জাস্ট শুরু করে দিয়েছি, একটু ওয়েট করুন এবং এই দেখুন প্রফিট। এছাড়াও এই প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাচ্ছেন 130-এরও বেশি অ্যাসেটস এবং ইন্ডিকেটার্সগুলো আপনি নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এবং তার সাথে মাল্টি চার্ট মোডও অ্যাক্টিভেট করতে পারেন। এখানে ডিপোজিট করতে পারবেন কার্ড, ইউপিআই এবং ক্রিপ্টো দিয়ে। উইথড্রয়ালও একদম ইজি এবং তার সাথে 0% উইথড্রয়াল ফিজ। এছাড়াও প্রত্যেক দিন আপনি পেয়ে যাচ্ছেন ডেলি বোনাস, যেখানে 2টো ট্রেড ওপেন করলেই আপনার বোনাস ক্যালেন্ডার অ্যাক্টিভেট হয়ে যাবে। পকেট ব্রোকার বিগত 10 বছরেরও বেশি সময় ধরে ভারতবর্ষে লিগালি অপারেট করছে এবং এর প্রচুর পজিটিভ রিভিউও রয়েছে। তাহলে আপনিও যদি ট্রেডিং ট্রাই করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করুন, রেজিস্টার করুন এবং আমার প্রোমো কোড STRR ইউজ করুন। আমার প্রোমো কোড ব্যবহার করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 100% ডিপোজিট বোনাস। তাহলে ছোট থেকে শুরু করুন, শিখুন আর নিজের অভিজ্ঞতা নিজেই তৈরি করুন। আর আমার মূলত জোনটাও শুধু যে হরর তা না, আমি একটু ফিমেল এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাইছি। তো সেখানে এমন অনেক মানুষরা আসছে যারা মূলত প্রচুর স্ট্রাগল করে তারপরে জীবনের যুদ্ধটা হয়তো জিতে গেছে বা হেরে গেছে, হোয়াট এভার। কিন্তু আমরা না সবসময় খুব ফোকাসড যে সেলিব্রিটিসদের নিয়ে, তাদের লাইফ নিয়ে দেখি সব জায়গায় প্রচুর কথা চলে, সবাই দেখে, মানে কোথাও চোখ দিয়ে জল বেরোচ্ছে, কত ওভার ড্রামাটিক অ্যাপ্রোচ, তারা স্ট্রাগল করেছে। আমাদের ঘরে ঘরে এমন অনেক বেশি মহিলারা রয়েছেন, তাদের যে কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে পুরো ফ্যামিলিটাকে তারা বাঁচিয়ে রাখে, টিকিয়ে রাখে, কত রকমের যে যুদ্ধ তারা চালিয়ে যায়, সেই খবরটা কেউ রাখে না। তো আমার মেনলি একদম গ্রাসরুট, মানে বলতে পারিস একদম সেই বেসিক লেভেলের মহিলাদেরকে নিয়ে, তাদের নিয়ে কাজ এবং তাদেরকে আরও বেশি তুলে ধরা সকলের সামনে। এটার একটা অন্য মোটিভও আছে বলতে পারিস। আমরা তো সবসময় ভাবি যে আমার দুঃখ বা আমার কষ্ট, আমার সমস্যাটাই সব থেকে বড়, সব থেকে বেশি। যখন দিনের পর দিন তুই শুনবি যে তোর থেকেও কত খারাপ, কতটা স্ট্রাগলিং লাইফ অন্য মানুষরা লিড করছে, তখন দেখবি তোর জীবন দর্শনটা অনেক পাল্টাবে। একদম। তখন মনে হবে ইউনিভার্স তো আমাকে এত দিয়েছে, তারপরেও আমি এত এত অভিযোগ করছি, তারপরেও মনে হচ্ছে আমি এতটা খারাপ আছি। তখন দেখবি বেঁচে থাকার আনন্দটা অনেক বেড়ে যাবে। তো আমার এই চ্যানেলটি সম্পূর্ণ অন্য ঘরানার, শুধু হরর, ভৌতিক বা দৈবিক গল্প নয়, বাস্তবমুখী জীবনের যত যুদ্ধ সেগুলোকে তুলে ধরার জন্যই মূলত এই চ্যানেলটা খোলা। এসবের মাঝখানে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমার যেন সত্যি ভূতের গল্পের লাইভ বন্ধ না হয়। না, শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস, যেটা আমার কোর চ্যানেল এখন, আর তার সাথে সত্যিভূতের গল্প। ইনফ্যাক্ট আমি আরেকটাও জিনিস ছোট্ট চ্যানেল করেছি, ভালো থাকার গল্প, সেটাও শুধু মহিলা কেন্দ্রিক। সেখানেও শুধু, মানে এখনকার দিনে এই যে এত ডিভোর্স বেড়ে যাচ্ছে, দাম্পত্য জীবনের এত কলহ, মানুষের মধ্যে এত ইমপেশেন্ট, তো এই সব নিয়েই কিন্তু ডিসকাশনগুলো হয়। মূলত আমিও না কোথাও গিয়ে নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, হরর এগুলো থেকে একটু বেরোতে চাইছিলাম। তো তারপরে দেখলাম যে ওরে বাবা রে বাবা, ভূত নিয়ে কি গল্প করব, কি করব। মানুষের ভূতের জীবন, থেকে যদি মানুষের জীবন যখন খুঁড়তে শুরু করবি, দেখবি মানুষের থেকে ভয়ঙ্কর তো আর কিছু হতেই পারে না। কি বিভৎসতা সেখানে। তো আজকে তুমি গল্প বলাতে এসেছো, দ্যাট মিন্স আমরা রোমহর্ষক কিছু এক্সপিরিয়েন্স শুনবো, কিছু আজকে কিন্তু ঘটনা আমি শুনবো। দর্শকদের একদম ডিসঅ্যাপয়েন্ট করব না। আজকে কোনো মানুষের গল্প নয়, আমি আজকে একটা প্রচণ্ড ভয়ের একটি ছোট্ট বাচ্চাকে কেন্দ্র করে এই ঘটনাটা। আচ্ছা, আচ্ছা, এবং আশা করি যে, মানে আমি তোর চ্যানেলের সমস্ত পডকাস্ট তো দেখি, ফলো করি, এই ধরনের ঘটনা বা এই ধরনের কন্টেন্ট আমি কখনো দেখিনি। তো ওকে, পার্টিকুলারলি বলতে পারিস যে এই গল্পটা আমার সিলেক্ট করা স্পেসিফিক্যালি তোর জন্য, কারণ থ্যাংক ইউ এটা সো হয়তো মাচ। তোর চ্যানেলে একটু ইউনিক একটা এসেন্স অডিয়েন্সদেরকে দেবে। আরও একটা ব্যাপার, আজকালকার গল্পগুলো দেখবি একটু বেশি ওই কি বলবো, আমি তো একটুখানি র ভাষাতেই বলি, বাবাজি মাতাজি কেন্দ্রিক, তো খালি ব্ল্যাক ম্যাজিক এই ওই। বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে সেই গ্রাম বাংলার পুরনো গল্প, দাদু ঠাম্মাদের মুখে শোনা সেই ধরনের ঘটনা। তো আমি
এই জন্যই তোর জন্য কিছু এমন ঘটনা সিলেক্ট করেছি যেগুলো মানুষ সম্পূর্ণভাবে একদম বাল্যকালে ফিরে গিয়ে, বা আমরা যখন আগেকার সেই হরর মুভি দেখতাম যে ধরনের থ্রিলগুলো তারা পেত, সেরকম কিছুই আমি শোনাবো। বেশ, তো আজকে প্রথম ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে, আমার এক পরিচিত বান্ধবী আছে প্রিয়াঙ্কা, ওর মেয়ে রাহি, তার স্কুলে একজন ফ্রেন্ড আছে নিকনরা খ্রিস্টান। তো তার একটা মামার বাড়ির ঘটনা আমি আজকে উপস্থাপন করব। ওকে, এই ঘটনাটা কোথাকার? এই ঘটনাটা কলকাতারই, কিন্তু অরিজিনেটেড ফ্রম নয়ডা। আমি ঘটনাতে আসি, আস্তে আস্তে বলতে থাকি, তারপর পুরোটা বোঝা যাবে। বেশ, তাহলে আমি ঘটনাটা শুরু করি। এই ঘটনাটা আমাকে প্রথম প্রিয়াঙ্কা একদিন ফোন করে বলল যে, শ্রেয়া, একটা ক্রিসমাস স্পেশাল এপিসোড করবি? আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই। ঘটনা পেলে তো আমার মতন মানুষ, আমি তো এমনি গল্প শুনতেই ভালোবাসি, নট নেসেসারি যে আমাকে সেটা শেয়ার করতে হবে। আমি নিজে ভীষণ এনজয় করি গল্প শুনতে। তো আমার বন্ধুবান্ধব যখনই কোনো ভালো ঘটনা পায় আমাকে এমনিই গল্প করার জন্য শেয়ার করে। তো বললো, জানিস আমি আজকে রাহির স্কুলে গেছিলাম, সেখানে ওর একটা ফ্রেন্ড আছে নিকন। তো নিকনের মায়ের সাথে আজকে নিকনের মামি এসেছিল, যার নাম হচ্ছে সোনালি। তো নিকনের মামির সাথে একটা ভয়ঙ্কর ইনসিডেন্ট ঘটেছে তার আবার বাচ্চাটাকে নিয়ে। তো সেই ঘটনাটা তোকে শেয়ার করব। আমি বললাম বেশ, শুরু কর। নিকনের মামি হচ্ছে সোনালির এক ছেলে এক মেয়ে। মেয়েটির নাম হচ্ছে রিমলি, যে হয়তো ওই 6-7 বছর বয়স হবে। আর ওর আর একটি ছোট ভাই আছে, ভাইটার বয়স ধরে নে ওই 3-4 বছর, মানে দুটো বাচ্চার মধ্যে ডিউরেশন খুবই কম আর কি, 2-3 বছরের। তার আবার বাপের বাড়ি হচ্ছে, মানে সোনালির বাপের বাড়ি, সোনালি যদি পিসি হয় তাহলে বাচ্চাটির মামার বাড়ি দাঁড়াচ্ছে নয়ডাতে। ওরা সবাই খ্রিস্টান কমিউনিটি থেকে বিলং করে। এবার ক্রিসমাসের বেশ কিছুদিন আগে জানিস তো, খ্রিস্টানসদের একটা প্রেয়ার মিট হয়। আচ্ছা, এটা নয়ডাতে ওদের ওই পারিবারিক কালচারও বলতে পারিস। ওদের ওখানে একটা বড় করে প্রেয়ার মিট হয়, সেখানে দূর দূরান্ত থেকে অনেক বিদেশ থেকে ওদের যা রিলেটিভস থাকে সবাই আসে, গ্যাদার্ড হয়। ওদের একটা খুব বড় করে প্রেয়ার সেলিব্রেট করা হয়, তারপর একটা পিকনিকের মতন হয়, তারপর হয়তো কিছুদিন কেউ দেশে স্টে করলো, আবার যে যার মতন ক্রিসমাস টাইমে মুভ করে যায়। তো সেই রকম সোনালিরাও ওদের পুরো পরিবারকে নিয়ে ওই সময়টা নয়ডাতে যায়। আচ্ছা। এবার ও যখন নয়ডাতে যায় তখন অবভিয়াসলি ওর যেহেতু ওখানে বাপের বাড়ি, তার মানে ওরা ওদের মামার বাড়িতেই স্টে করে। ওর মামার মেয়েটার নাম হচ্ছে আবার বাবলি, দুজনের আর কি ম্যাচ করে নামটা রেখেছে মামাতো পিস্তত বোনের, বাবলি আর রিমলি। এবার ওরা যখন মামার বাড়িতে গেছে, এবারে এই বছরের ঘটনা বলছি আমি এটা, ঠিক আছে, এই লাস্ট যে ক্রিসমাসটা গেল, তো গেছে। এবার সেই সময়টা তো প্রত্যেকের বাড়ি ওরা ভীষণ সুন্দর করে ডেকোরেট করে নানান রকমের প্রপস দিয়ে। ঢুকে রিমলি দেখছে যে একটা মোটামুটি 5 ফিট লম্বা একটা সান্টা ক্লজটাকে দেখে না প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে, বিকজ রিমলি হচ্ছে প্রচণ্ড টয়েস, তারপর ধর তোর এরকম পুতুল খুব ভালোবাসে। আর ওর যে মামার যে মেয়েটা বাবলি, সে আবার একটু গ্যাজেট ফ্রিক বরাবরই, তার আবার একটুখানি ভিডিও গেম, একটু ফোন অ্যাডিক্টেড, এইসব ব্যাপার আছে। তারও তো মাথা ব্যথা নেই সব নিয়ে, কিন্তু রিমলি হচ্ছে পুতুল খেলা, এখনও সেই রান্নাবাটি খেলা, ওর মানে ওকে খুব একটা এরকম ওই গ্যাজেট ফ্যাজেট দেয় না। তো সেই কারণে ওর প্রচণ্ড ওই স্যান্টাটাকে দেখে অ্যাট্রাকশন এসেছে। এবার গেছে, স্বাভাবিকভাবে ও তো ভীষণ এক্সাইটেড, তাকে তো গিয়ে পুরো আদরে জড়িয়ে ধরেছে। এবার সঙ্গে সঙ্গে ওর মা বলছে, এই ওটা ধরো না, ওখানে ডেকোরেট করা হয়েছে। তখন বাবলির মা বলছে, আরে থাক না দিদি, কিছু হবে না, ওটা আমার দাদা পাঠিয়েছে বস্টন থেকে, তো আমার দাদা এবারে আসতে পারছে না ক্রিসমাসের জন্য, ওকে পাঠিয়ে দিয়েছে। বলছে না, এত সুন্দর একটা জিনিস। এবার সোনালি বলছে যে আমি কাছ থেকে গিয়ে যখন স্যান্টাটা দেখলাম শ্রেয়া, মানে ওটা এত সুন্দর, যেটা না একদমই প্যাটে প্লাস্টিকের স্যান্টা যেগুলো আমরা এমনি লোকাল মার্কেটে পাই, একেবারেই সেরকম নয়। যে ভালো কোয়ালিটির প্লাস্টিকে যেগুলো দিয়ে বারবি তৈরি হয়, ওই ধরনের খুব সুন্দর প্লাস্টিক। আর তার সাথে পুরো বডিটা ফ্লেক্সিবল, মানে তুই ওটাকে চাইলে বেন্ট করে বসাতে পারবি, যেরকম ডল হয় অ্যাকচুয়ালি, হাতগুলো মুভেবল। আর পিঠে একটা বড় ঝোলা আছে একটা হাতে একটা ব্লোয়িং পাইপ আছে, একটা গোল্ডেন ফ্রেমের এরকম সেই গোল যে গ্লাসের মতো গগলগুলো হয় না, একটা ওরকম চোখে বসানো স্মাইলিং ফেস, আর ওই রকম 5 ফিট লম্বা, অসাধারণ স্যান্টাটা। লোকাল মার্কেটে এমনি দেখবি ওই মানে 3 ফিটের একটা যদি তুই স্যান্টা কিনতে যাস, কম করে তোর 1,500 থেকে 2,000 টাকা দাম আছে। সেই জায়গায় ওই স্যান্টাটা দেখেই বোঝা যাচ্ছে কোয়াইট এক্সপেন্সিভ। এবার ওর মা বলছে, বাবু তুমি অত হাত দিও না। আর ওরা বলছে, তোর ছাড়ো তো, কি হয়েছে, একটা ডল তো, হাত দিক না, বাচ্চা খেলছে, কিছু হবে না।
এরকম চলছে। তো এইবার ও যতদিন ওখানে ছিল মোটামুটি সারা দিন বলতে গেলে ওই স্যান্টাটার পাশে বসে থাকতো, খেলতো, ওটাকে নিয়ে ওর কত গল্প, আর এরকম জড়িয়ে ধরে ধরে বলতো কি, "Will you wanna come with us? I love you, I want you, I love you, I want you" এরকম বলতে থাকতো। হাত দিতে বারণ করলে ও শুনতো না। ভীষণ, ভীষণ ভালো লেগেছিল ওর ওই স্যান্টাটা। এবার যখন চলে আসছে তখন বাবলির মা ওকে বলছে যে, "ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। আমি আমার দাদাকে বলে দেবো, যদি আমার দাদার পক্ষে পসিবল হয় একটা ওকে পাঠিয়ে দেবে। ওর এত পছন্দ বাচ্চাটার, আমি দাদাকে বলবো ডেফিনেটলি যে ওকেও একটা সেন্ড করতে।" ঠিক আছে। এবার যথারীতি ওরা আবার কলকাতাতে চলে এসেছে। প্রেয়ার মিট হয়ে গেছে, পিকনিক ওভার, কয়েকদিন স্টে করে আবার ওরা ক্রিসমাসের আগে আগে চলে এসেছে। এইবার ওরা এখানে একটা বড় কমপ্লেক্সে থাকে যেখানে ABC করে অনেকগুলো ইউনিট আছে। আচ্ছা, ওরা তোর পার্টিকুলার কোনো ইউনিটের 7th ফ্লোরে আছে। এখন ওদের আবার ওই কমপ্লেক্সে ক্রিসমাসের আগে পর্যন্ত, ইনফ্যাক্ট পরেও আপ টু নিউ ইয়ার পর্যন্ত, যেহেতু ওখানে ম্যাক্সিমামই খ্রিস্টানস, তো ওরা কারোর না কারোর বাড়িতে পার্টি করতেই থাকে। মানে প্রত্যেকটা ইভি ওদের পার্টিস চলে। একজন ভদ্রলোক ছিলেন ওদের নেক্সট কোনো ইউনিটে, যার ছেলে অস্ট্রেলিয়া থাকে। তো উনি আবার ওই 2-3 দিন আগে বললেন যে ক্রিসমাসে আমি তো বেরিয়ে যাচ্ছি ছেলের কাছে, তো আপনারা আসুন, আমরা সবাই মিলে একটা ইভিনিং সেলিব্রেট করি। ক্রিসমাসের কদিন আগে ওরা যায় এবং সেখানে ওই ভদ্রলোক ভীষণ মানে গিভিং নেচারের। উনি না বাচ্চাদের এত ভালোবাসতেন, তাদের প্রচুর চকলেটস দেন, পুতুল দেন। তো সেরকম উনি ওদেরকে যখন ইনভাইট করেছিলেন, ওর জন্য প্রচুর দামি দামি চকলেট টকলেট এনেছে, কিন্তু রিমলির মুখটা এরকম ভার। ওই স্যান্টাটা দেখে আসার পর থেকে ওর মাথায় শুধু ওটাই ঘুরছে যে আমার একটা ওরকম চাই। এবার যত চকলেটস দিয়েছে, ছোট কোনো ডলও দিয়েছে হয়তো, বাট ওর তাও মুখটা গোমড়া হয়ে রয়েছে। এবার স্বাভাবিকভাবেই ওকে তখন ওই ভদ্রলোক জিজ্ঞাসা করছেন যে, "কী হয়েছে বেটা, তোমার কি এটা পছন্দ হয়নি?" তখন না ও একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বলছে, "নো, আই ওয়ান্ট স্যান্টা, আই ওয়ান্ট স্যান্টা।" ওর মা বলছে ধমক দিয়ে, "এই এরকম করে কেউ বলে? যে যেটা গিফট করে তুমি তার জন্য থ্যাঙ্কফুল থাকো, এভাবে কেউ বলে আঙ্কেলকে?" তখন ওই ভদ্রলোক ওকে কোলের মধ্যে তুলে নিয়ে বলছেন, "ওকে, সো রিমলি ওয়ান্ট স্যান্টা? ঠিক আছে, আমি রিমলির জন্য এক্ষুনি একটা স্যান্টা অর্ডার করে দিচ্ছি, মন খারাপ করতে হবে না, তুমি একদম স্যান্টা ক্লজ পেয়ে যাবে।" এরকম বলে উনি যাই হোক কাটিয়ে দিলেন ব্যাপারটা। এবার পার্টি টাটি ওভার হয়ে যায়, ওরা চলে আসে। এবার অন দ্য ডে অফ ক্রিসমাস সকালবেলা ওরা সবাই সবাইকে উইশ করেছে। তো আবার ফোন করেছিল, কথা হয়েছে। বাবলির মাও বলেছে, "জানো তো, আমি না আমার দাদাকে বলে দিয়েছি, দাদা হয়তো ওর জন্য একটা পার্সেল করতে পারে কিছু। তবে এগুলো না সবসময় পাওয়া যায় না, এই ক্রিসমাস তো অলরেডি চলেই এসেছে, অনেক সময় স্টক আউট হয়ে যায়, পেয়ে গেলে তোমাকে পাঠিয়ে দেবে।" এরকম একটা কথোপকথন হয়েছিল ওর মায়ের সাথে। এবার সেই দিন সকালবেলা ওরা যখন বাইরে বেরোবে বলে দরজাটা খুলেছে, ওদের গেটের সামনে একটা বিরাট বড় বক্সের মধ্যে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করা একটা বড় বক্স। এবার ওরা একটু হকচকিয়ে গেছে যে এত বড় বক্সটা কেই পাঠালো। আর ওই ভদ্রলোক তো তারপরে ভ্যাকেশনে চলে গেছে ছেলের কাছে অস্ট্রেলিয়া, উনিও তখন নেই। তো মা ওটা নিয়ে এসেছে, রিমলির নামটা ওপরে লেখা ছিল, ভেতরে নিয়ে এসেছে। ওটা খুলে ওর মা পুরো হতবাক হয়ে গেছে, চিৎকার করে ওর বাবাকে ডেকেছে। রিমলিও বেরিয়ে এসে দেখে তো মানে রিমলি ওটার উপর ঝাঁপিয়ে পড়েছে। ঠিক এক্স্যাক্টলি ওই স্যান্টাটা, যেই স্যান্টাটা ওরা বাবলির বাড়িতে দেখেছিল। অবিকল মুখ, অবিকল চোখ। তখন ওর মা বলছে কি যে এটা কি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট? কারণ দেখো, এটা যদি কেউ ফরেন থেকে সেন্ড করেছিল ওকে, তাহলে সেই সেম প্রোডাক্ট কিন্তু এখানকার ম্যানুফ্যাকচারারের কাছে কখনো পাওয়া যাবে না। ইনফ্যাক্ট তুমি সেম জিনিসও অর্ডার করলে দেখবি কিছু না কিছু মুখের ছাঁচে তো ডিফারেন্ট থাকবেই, একদম হুবহু না। ওর বাবাকে বলছে দেখো পুরো সেম টু সেম লাগছে না। এবার ওর বাবার কতটা নোটিস করেছিল ওই স্যান্টাটাকে, ওইটা দেখে যারা স্যান্টা ক্লজ দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ হবে হয়তো, আমি কি জানি, অত খেয়াল করিনি। যাই হোক, রিমলি তো প্রচণ্ড এক্সাইটেড। তো ওরাও সেই সময় ক্রিসমাস টাইমে ওদের ঘরের একটা কর্নারে সুন্দর করে ডেকোরেশন করেছিল, সেখানে তুলে নিয়ে গিয়ে স্যান্টাটাকে দাঁড় করিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এত সুন্দর একটা দিন, এত সুন্দর ক্রিসমাসের দিনে এই একটা জিনিস এসেছে, সেটাকে তো আর অবহেলা করার কোনো মানে হয় না। তখন এবার ওরা নিজেদের মধ্যেই কথোপকথন করছে যে তাহলে কি ওনার দাদা অর্ডার করে দিয়েছিল সেটাই একদম এখানে ডেলিভারি হয়ে গেছে এত তাড়াতাড়ি, কিন্তু এত তাড়াতাড়ি তো আসার কথা নয়, নাকি ওই ভদ্রলোক আবার এটা কোনো হয়তো সোশ্যাল সাইটে অ্যাভেলেবেল ছিল, ওই একই জায়গা থেকে ইনি হয়তো অর্ডার প্লেস করে দিয়েছিলেন, সেটা চলে এসছে। ওর মা আবার ওর বাবাকে একবার বলল যে তুমি একবার দাদাকে জিজ্ঞাসা করো তো। তোর বাবা বলছে ওদের একটা এথিক্স আছে, ওরা না কেউ কারো ভ্যাকেশন টাইমে ডিস্টার্ব করে না।
আচ্ছা, ঠিক আছে, ওরা একটু মানে খুব ক্লাসিক, খুব এলিট প্রোফাইলের লোকজন, ওরা কেউ কাউ ভ্যাকেশনে গেলে ওরকম অত চট করে ফোন করবে না। তোর বাবা বলছে তুমি কি পাগল হয়ে গেছো, আমি একটা সামান্য এখন ডল নিয়ে ওনার জন্য ডিস্টার্ব করবো ওনাকে, তার জন্য ফোন করব? উনি আসুন না, উনি আসবেন তখন জিজ্ঞাসা করে নিও, তখনই ক্লারিফাইড হয়ে যাবে। এত কি তাড়া আছে যে এক্ষুনি ফোন করে ওনাকে বিরক্ত করতে হবে আমাকে? উনি এখন ভ্যাকেশনে গেছেন, অস্ট্রেলিয়া থেকে আবার ছেলের সাথে হয়তো কোনো অন্য জায়গায় ঘুরতে যেতে পারেন, আমি এখন ওনাকে ফোন টোন করে বিরক্ত করবো? তোর মাও আর মাথা লাগায়নি, একটা পুতুল নিয়ে আর কাহাতক কে কত গুরুত্ব দেবে, ওটা রেখে দিয়েছিল। এইবার যথারীতি সেই সময় তো বাচ্চাগুলো স্কুলেও ছুটি, ওর বাবাও কয়েকটা দিন একটু ছুটিতেই আছে, কারণ ওই ক্রিসমাস থেকে নিউ ইয়ার ওদের যেহেতু এটা একটা ভীষণ ভাইটাল টাইম, তো ওই টাইমটা ওর বাবাও লিভ টিভ নিয়ে নেন। এবার যথারীতি সারাদিন হই হই করে কাটছে। ওর মা দুপুরবেলা শুতে গেছিল পাশের রুমে, উঠে এসে যখন বাচ্চাগুলোকে দেখতে এসেছে, দেখছে দুপুরবেলা বাচ্চাগুলো অকাতরে ঘুমোচ্ছে ওদের নিজেদের রুমে। ওদের রুমটা কীরকম ছিল বলতো, পুরোটা ইন্টেরিয়র ডেকোরেশন করা। আর দেখবি ইন্টেরিয়র ডেকোরেশনে হয় না, পুরো একদম একটা ওয়াল জুড়ে বড় করে ওয়ার্ড্রপ করা থাকে, ওরকম দুটো পার্টে ওদের ওয়ার্ড্রপটা করা ছিল, একটা রিমলির ভাইয়ের জামা কাপড়ের জন্য আর একটা রিমলির জন্য। তো যেই দিকটাতে রিমলির জামা কাপড় থাকতো, ওর মা দেখছে ওই ওয়ার্ড্রপটার সামনে, মানে ওই ওয়ার্ড্রপটার সামনে আর রিমলির খাটটা দুটোর মাঝখানে একটা সরু প্যাসেজ আছে, সেই প্যাসেজটাতে দেখছে ওই স্যান্টাটা দাঁড়িয়ে আছে। ওর মা একটু দেখে হকচকিয়ে বলছে যে এ বাবা, এটাকে তো আমি ওখানে ডেকোরেশনের ওখানটায় রেখে এলাম, এটা এখানে কি করছে? যাই হোক, বলছে যে তাহলে মনে হয় বাচ্চাগুলো দেখো বদমাইশি করে ঠিক নিয়ে, আর এমনি তো ভীষণ ওটাকে দেখে খুশি, টানতে টানতে হ্যাঁচড়াতে নিয়ে এসে বোধহয় এটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আর অ্যাজ সাচ খুব বেশি যে একদম ভারী বাচ্চা টানতে পারবে না, নট দ্যাট, একটা পুতুল আর কত ভারী হবে, তো হতেই পারে রিমলি নিয়ে এসে রেখেছে। ওর মা আর কিছু বলেনি, আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে আছে। রিমলিকে আদরে ঘুম থেকে তুলে বলছে উঠে পড়ো, ইভিনিং হয়ে গেছে, চলো, ওদের আবার কিছু প্ল্যান আছে, বেরোবে ওরা, যা হোক। এবার সেই দিন রাত্রেবেলা ওরা পার্টি টাটি করে এসে রাত্রেবেলা ওরা শুতে এসেছে। ওদের বরাবরেরই নিয়ম হচ্ছে রিমলি আর রিমলির ভাই পাশের রুমটাতে শোয়, ও আর ওর বাবা আর একটা ওদের যে মাস্টার বেডরুম আছে সেখানে শোয়। এবার রিমলির মা হঠাৎ করে বাইরে থেকে একটা গুঞ্জন শুনতে পাচ্ছে। বেডরুমের তো ডোরটা লক করা ছিল, অবভিয়াস ব্যাপার, তো প্রথমে তো অতটা নোটিস করতে পারেনি, কিন্তু পরে বুঝতে পারছে যে বাইরে থেকে ক্রমাগত একটা কথোপকথনের শব্দ হচ্ছে। তো উনি একটু অবাক হন যে এত রাত্রেবেলা বাইরে কে থাকবে ডাইনিংয়ে। উনি উঠে এসে দেখছে, যখন সোফাটা আছে, তো ধর টিভি ক্যাবিনেটে টিভিটা লাগানো আছে, তার মুখোমুখি সোফাটা, ওইদিকে পেছন দিকে মুখ করা। ওর মা পেছনে যখন বেডরুম থেকে বেরিয়েছে স্বাভাবিকভাবে সোফার পেছন দিকটা দেখতে পাচ্ছে, তার সামনে টিভিটা দেখছে অন হওয়া, টিভিটা অন, টিভিটা চলছে, টিভিতে কিছু একটা চলছে কার্টুন ওয়ার্টুন টাইপের। আর সামনের সোফাটাতে ও বুঝতে পারছে যে ছোট যে বাচ্চাটা, মানে ওর ভাইটা, রিমলির ভাই, সে বসে আছে, আর ওর পাশে স্যান্টাটা বসে আছে। এবার স্যান্টাটা তো ফ্লেক্সিবল, ওটাকে টেনে এনে বসানো সম্ভব সোফার ওপরে। ওর মা বলছে এত বড় সাহস, বাচ্চাটা এই রাতের অন্ধকারে বেরিয়ে এসে ও টিভি অন করেছে, সোফাতে স্যান্টাটাকে বসিয়েছে, আবার স্যান্টাটার সাথে কথা বলছে, কি অদ্ভুত তো ব্যাপারটা। আর বাচ্চাটা তো আরো ছোট, রিমলির থেকেও ছোট, ও এত কিছু কি করে করলো? ওর মা আস্তে আস্তে এগিয়ে এসে ফার্স্ট ওর যখন স্যান্টাটার দিকে চোখ পড়েছে না, ও রীতিমতো ওইখানেই না ওর বুকটা কেঁপে উঠেছে। স্যান্টাটা বসে আছে, দেখ পাটা সব পুতুলের যদি মুভ করা যায়ও, কিন্তু তবু একটা ফ্লেক্সিবিলিটি তো একটা পুতুলের লিমিটেশনের মধ্যে থাকবে না, সে তো একটা মানুষের মতো হতে পারে না। পুতুলটা বসে আছে ঠিক সোফার ওপরে, এইভাবে হাতটা দেওয়া, সিরিয়াসলি একটা পায়ের ওপর এইভাবে পাটা তোলা, মানে অ্যাজ ইন এইরকম একটা জেস্টারে স্যান্টাটা বসে আছে, একটা পায়ের ওপর একটা পা তোলা, খুব ক্যাজুয়ালি, আমরা রিল্যাক্সিং ওয়েতে যেভাবে আমরা টিভি দেখি, একটা হাত এভাবে তোলা। আর বাচ্চাটা খিলখিল করে হাসছে, স্যান্টাটার দিকে তাকিয়ে কিছু কথা বলছে। ওর মা হঠাৎ করে স্যান্টাটাকে ওইভাবে বসে থাকতে দেখলে না, ওনার ভেতরটা ছ্যাত করে উঠেছে ফার্স্ট, দিয়ে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে টেনে বলছে কি, তোমার এত বড় সাহস, তুমি এখন স্যান্টা ক্লজ নিয়ে খেলছো রাত্রিবেলা, রাত দুপুরে, কে বলেছে তোমাকে ঘুম থেকে উঠে এসে এইসব করতে? দিয়ে বাচ্চাটা তখন মানে অস্ফুটে বলছে কি, মাম্মা আমি করিনি, দাদু করেছে, দাদুটাই করেছে। দাদুটা করেছে মানে? দাদুটা কি করে করবে? টিভিটা নিশ্চয়ই তুমি অন করেছো। না আমি অন করিনি, সত্যি মাম্মা, দাদুটা অন করেছে।
তখন ওর মা বলছে দাদুটা অন করেছে না, আমার সাথে মস্করা করার জায়গা পাও না, দাদুটা কি করে অন করবে, তুমি এরকম করে বসিয়েছো কেন ওকে? তখন বলছে আমি বসাইনি মাম্মা, ও নিজে নিজেই বসেছে। তখন বলছে একদম বাজে কথা বলবে না, তাহলে তোমার কি মাম্মাকে এত মিথ্যে কথা বলার এই রকম প্রবণতা তৈরি হয়েছে, তোমার কি মাম্মার থেকে ওটা আগে? এবার বাচ্চাটা কেঁদে ফেলেছে। বাচ্চাটা কেঁদে বলছে মাম্মা না না মাম্মা, আমি তোমাকে চাই, আমার স্যান্টা চাই না মাম্মা, আমার স্যান্টা চায় না। তো ছোট বাচ্চাটা কিন্তু এই কথাটাই বলে, মাম্মা আমার তোমাকে চাই, আমার স্যান্টা চায় না। তো দিয়ে বাচ্চাটা কাঁদতে শুরু করে। এবার ওর মা তাড়াতাড়ি করে ওকে কোলে তুলে নিয়ে এবার যখন ব্যাক করে উনি আবার ওদের বেডরুমের দিকে চলে যাচ্ছেন, ওর মার হঠাৎ করে একটা ইনটিউশন, মানে পেছনে ঘুরে তো দেখেনি, বাস মনে হলো জিনিসটা এবার বসেছিল তো যেন সাট করে ওর দিকে এইভাবে তাকালো, এটা ওর মনে হলো, ঠিক আছে। ও হঠাৎ করে থমকে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে আবার পেছনের দিকে তাকিয়ে দেখছে, না ও তো টিভি দিকেই তাকিয়ে আছে। কিন্তু ওর মা বলছে যে আমি পরিষ্কার ফিল করলাম যে জিনিসটা এইভাবে বসেছিল, আমি যে বাচ্চাটাকে নিয়ে পেছন দিকে চলে যাচ্ছি, জিনিসটা জাস্ট এইভাবে তাকালো ঘুরিয়ে মাথাটা। বলছে আমার না ভীষণ ভয় লাগছে। আমি এলাম, টিভিটা অফ করলাম, আবার ওই স্যান্টাটাকে তুলে যেখানে আমাদের ডেকোরেশন করা ছিল সেখানটাতে ওকে বসিয়ে রেখে আমি রুমে চলে গেলাম। পরদিন সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠেছে, উঠে এবার সেদিন সকালে সব কিছু নর্মাল, ওদের রুমে দেখছে বাচ্চারা ঘুমোচ্ছে আর স্যান্টার জায়গায় বসে রয়েছে। এবার উনি যখন রান্নাঘরে গেছে, রান্নাঘরে ঢুকে দেখছে ক্রিসমাস টাইমে এমনিতেই প্রচুর কেক, কুকিজ, বিস্কিটস ভরা ছিল, মাফিনস টাফিনস অনেক কিছু ছিল। দেখছে কি ডাব্বাগুলো সব ওপরে ওয়ার্ড্রপ থেকে নামানো, ঠিক আছে, কিচেন ওয়ার্ড্রপ থেকে, দিয়ে সবগুলোর মুখগুলো খোলা, আর প্রত্যেকটারই কোয়ান্টিটিতে অনেক কমে গেছে। আর পুরো রান্নাঘরটাতে না কেক, বিস্কিট, মাফিনস গুঁড়ো 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 হয়ে ভর্তি। মানে কেউ যদি খাবলে খুবলে এরকম আন্তাব্রাশ চারিদিক থেকে সব খাবলে খুবলে খেতে শুরু করে দেয়, তাহলে যেরকম পুরো ডার্টি হয়ে যাবে না জায়গাটা, তো ওই রকম যেন কোনো ছোট বাচ্চা সব ডাব্বাগুলো খুলে ছিটিয়ে মাফিনস, কেক সব নিয়ে বসে বসে খেয়েছে। ওর মা দৃশ্যটা দেখে হতবাক যে বাচ্চাগুলো তো বড়ই ছোট, তারা তো অত উঁচুতে হাতও পাবে না যে ওই কৌটোগুলো নামাতে পারবে, তাহলে কৌটোগুলোকে নামিয়ে এরকম ছড়িয়ে ছিটিয়ে খেলো কে? সে তো রাগে একদম গজগজ করতে করতে ওর বাবাকে গিয়েই ধরেছে, একমাত্র তুমিই আছো এই কাজটা করতে পারো। এবার ওর বাবা বলছে আমি কি পাগল, তোমার মনে হয় যে আমি এইরকম একটা ছড়িয়ে ছিটিয়ে এত নোংরা করে এইভাবে খাবো? আমার যদি খেতেই হয় আমি একটা ডিশ নেবো, একটা প্রপার ওয়েতে একটুখানি কেক মাফিন বার করে নিয়ে খাবো, এইভাবে কে খাবে? তো বলছে তাহলে বিড়াল টিড়াল ঢুকেছিল মেবি। তখন ওর মা বলছে বিড়াল কখনো এরকম কৌটো টৌটো খুলে খেতে পারে এরকমভাবে? হয় কখনো ওপর থেকে নামিয়ে বিড়াল কৌটো খুলে খাবে? ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে, কিছু একটা হয়েছে, যাই হোক তুমি এখন এগুলোকে ছাড়ো, আমি ক্লিন করে দিচ্ছি। ওর বাবা আর কি যত সিচুয়েশনটাকে লাইট করা যায়, তুমি সরে যাও, আমি সব ক্লিন করছি। তো যাই হোক হয়ে গেল। এইবার এর পরের কয়েকটা দিন না কীরকম হয়েছে বলতো, যেহেতু ওদের ওই আপ টু নিউ ইয়ার পর্যন্ত রেগুলার পার্টিস, ওরা সেরকম বাড়িতে থাকছেই না, ওরা সব ওই ফ্যামিলি বিভিন্ন রিলেটিভসদের বাড়িতে চলে যাচ্ছে, বা সেখানে পার্টি করে লেট নাইটে ফিরছে, যে যার মতো শুয়ে পড়ছে, অত আর কেউ গুরুত্বও দেয়নি, ওই ডেকোরেশনের জিনিস যেমন পড়ে রয়েছে। তবে ওর মা কয়েকবার এই জিনিসটা নোটিস করেছে। ধর একবার স্যান্টাটাকে নিয়ে গিয়ে ওখানে রেখে এসেছিল ডেকোরেশনের ওখানে, হয়তো পরে গিয়ে যখন দেখছে ওদের রুমে ঠিক ওই সেম প্যাসেজটাতে রিমলির ওয়ার্ড্রপের পাশে ওটা দাঁড়িয়ে আছে। এবার ওর মায়ের বেশ কয়েকবার মনে হচ্ছে যে আমি এতটা ভুল করব, আমি তো ওটা ওখানে রেখেছিলাম, এটা বারবার এখানে আসছে কি করে? ওর বাবাকে একবার বলাতে বলছে ধর বোধহয় তুমি কখনো নিয়ে গিয়ে রেখেছো, বা তোমার মনে হচ্ছে তুমি ওখানটাকে ছড়িয়েছিলে, হয়তো সরাওনি, কিংবা হয়তো বাচ্চারাই খেলতে খেলতে নিয়ে গেছে, কিছু একটা হবে। একটা পুতুল নিয়ে তুমি এত বিব্রত কেন আমি বুঝতে পারছি না, একটা পুতুল নিয়ে খামোখা কমপ্লিকেশন ক্রিয়েট করছে। যাই হোক ওই কদিন ওদের এত ব্যস্ততাতে কেটেছে, নিউ ইয়ার পর্যন্ত ওরা একদমই এঙ্গেজ ছিল বলে ওই দিকটা অত নোটিসই করেনি। এবার যখন লিভ ওভার হয়ে গেছে, ওর বাবা যথারীতি আবার অফিস জয়েন করে নিয়েছে, বাচ্চাগুলো স্কুলে চলে যাবে, এবার ও তো সারাদিন বাড়িতে। এবার বাড়িতে ও যখন কাজ করছে, ওর সমানে মনে হচ্ছে ও যতক্ষণ হয়তো ডাইনিংয়ে এসে কোনো কাজ করছে, বা যাই হোক ও হয়তো কিছু ক্লিন করছে, বলছে আমি না কাজ করতে গিয়ে একটা এমন অস্বস্তি বোধ করছি, সমানে মনে হচ্ছে কি ওই স্যান্টাটার চোখের তারাগুলো না আমাকে ফলো করছে, আর কিন্তু কিছু নয়, জাস্ট মনে হচ্ছে ও একটা জায়গায় দাঁড়িয়েই আছে, কিন্তু যেন ওই বিভৎস ওই গোল্ডেন গগলের মধ্যে দিয়ে ও যেন আমাকে খালি ফলো করছে, জাস্ট চোখটা দিয়ে। আমার এত আনকমফোর্টেবল লাগলো, আমি না একটা রুমাল নিয়ে গিয়ে ওর মুখে চাপা দিয়ে দিয়েছি। আচ্ছা যে ঠিক আছে আমারই একটা ডিসকমফর্ট, তো আমার আর খারাপ লাগবে না, তাহলে দিয়ে আবার কাজ করছে।
আবার সেই সেম ফিল। আবার যখন গিয়েছে দেখছে যে মুখ থেকে রুমালটা পড়ে গেছে। কী হলো, রুমালটা যে আমি ঠিক করে চাপা দিয়ে দিলাম, আবার হাওয়া নেই বাতাস নেই, পড়লো কী করে? আবার রুমালটা তুলে মুখে চাপা দিয়েছে, সেম ফিল। বারবার রুমালটা পড়ে যাচ্ছে আর ওর সমানে মনে হচ্ছে যেন ওই গগলের মধ্যে দিয়ে ওই স্যান্টাটার চোখ দুটো এরকম ঘুরছে, মানে ও যেখানে যাচ্ছে। তুই ভাব, তোকে যদি জাস্ট মনে হয় যে সিকোয়েন্সটা তুই ফিল করার চেষ্টা কর, যে তুই ঘরের মধ্যে কাজ করছিস, তো সমানে মনে হচ্ছে তুই যেদিকে যাচ্ছিস সেদিকে তাকাচ্ছে, পুতুলটা সেদিকে তাকাচ্ছে, তোর কেমন একটা ক্রিপি ফিল আসবে না ভেতর থেকে? ও কী করেছে, একটা বড় কাপড় নিয়ে বেশ কষে ওর মুখটাকে পুরো জড়িয়ে এরকম বেঁধে রেখেছে, বেঁধে দিয়েছে যথারীতি। ও স্নানে টানে চলে গেছে। তারপর বাচ্চারা যেই ঢুকেছে, এবার রিমলির যেহেতু ওটার প্রতি একটা বিভৎস অ্যাফিনিটি, রিমলি এসে আবার ওই স্যান্টাটের ওরকম মুখ বাঁধা দেখে সে প্রচণ্ড রেগে গেছে। কেন মাম্মা তুমি এইভাবে বেঁধেছো, খুলে দাও। আর না, বাচ্চাটা কিন্তু ভীষণ সুইট বাই নেচার ছিল। সেই বাচ্চাটার মধ্যে ওর মা নিজে কয়েকদিন ধরে এটা অবজার্ভ করেছে যে ও যেন গ্র্যাজুয়ালি একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, বিশেষ করে ভীষণ পজেসিভ ওই পুতুলটা নিয়ে। ওই যে মুখটা বাঁধা না, ও ভীষণ ইরিটেটেড। এসে রীতিমতো মাকে মানে বেশ একটা গলাটাকে জোর করে বলছে, তুমি কেন ওর মুখটা বেঁধে রেখেছো, খুলে দাও, মুখটা খুলে দাও। তা যাই হোক, কেঁদে কেটে মুখটা তোর মা খুলে দিয়েছে। ওকে খাওয়ানো দাওয়ানো করিয়ে যখন ঘুম পাড়াতে নিয়ে যাবে, আবার দেখছে স্যান্টাটা যেখানে বাইরে ছিল ঠিক ওই রিমলির খাটের সামনে ওই প্যাসেজটাতে এসে দাঁড়িয়ে রয়েছে। মা বলছে, এত ভুল তো, আমি তো এরকম ভুল আমার এর আগে তো কখনো হয় না, এত হ্যালোসিনেট আমি করবো, এরকম হয় কখনো? এনিওয়েজ ঠিক আছে, এরকম চলছে। তো এই জিনিসটা 2-3 দিন ধরেই চলছে। ওর মা ভীষণ বদার্ড এটা নিয়ে, সব সময় মনে হচ্ছে যে ওর যেন ওকে ফলো করছে, যতবার ওটাকে এক জায়গায় রাখছে খালি মনে হচ্ছে যেন প্লেস চেঞ্জ করে যাচ্ছে। এবার একদিন কি হয়েছে, ওর মা যখন দেখেছে ওই প্যাসেজে ওটা দাঁড়িয়ে আছে, খুব রেগে মেগে এরকম ঘর ঝাড়তে ঝাড়তে বলছে, কি এই তোর প্রবলেমটা কি, আমি কি এতই ভুল করছি, কি সমস্যা বলতো, যত সব বলে এরকম করে ওটাকে তুলে জাস্ট এরকম জোর করে যেখানে ডেকোরেশন ছিল এখানটাকে রীতিমতো ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, হোয়াট ইউ ওয়ান্ট ডিস্টার্বিং ওয়ান, বলে এরকম জোর করে একটা ছুঁড়ে ফেলে দিয়েছে ওটাকে। আর তখন ডেকোরেশনের জন্য না, মানে ওটাকে বিরক্ত, ওটাকে ফেলতে পারলে বাঁচে। নেহাত বাচ্চার একটা ইমোশন জড়িয়ে আছে, বা ভাবছে একজন গিফট করেছে ফেলে দেবো, কি ভাববে, পরে যদি জিজ্ঞাসা করে যে তোমাদের পছন্দ হয়েছিল তখন বলবো ফেলে দিয়েছি, এইসব ভেবে আর ফেলছে না, বাট ওরকম মানে রীতিমতো ছুঁড়ে ফেলে ওটাকে। সেদিন রাত্রেবেলা ওর মা যখন শুতে গেছে, এবার ওর মা ঘুমিয়ে পড়েছে, ধর একটু মোটামুটি ভালোই প্রগাঢ়ভাবেই ঘুমটা এসে গেছে। ওর মা না একটা সিকোয়েন্স দেখছে স্বপ্নে। ওর মা দেখছে যে রিমলির ঘরটা উনি ক্লিন করছেন, ওইখানে প্যাসেজটাতে ও দাঁড়িয়ে আছে। ওর মা অত্যন্ত বিরক্ত, তখন ঘরে কেউ নেই, বাচ্চারা তারা স্কুলে গেছে। ওর মা গিয়ে স্যান্টাটাকে এরকম চেপে ধরলো, এরকম করে তুলে জোর করে ওকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিল। মানে যেটা ও করেছে অ্যাকচুয়ালি, যে জিনিসটা, যে ঘটনাটা ঘটেছে সেটাকেই ও আবার ড্রিমে দেখছে, রিপিট। আচ্ছা, সেটাই ও দেখছে, ওই ঠিক যেরকম সকালে যে সিকোয়েন্সটা ছিল, যেটা ও করেছিল সকালে, সেইটাই যেরকম ছুঁড়ে ফেলে দিয়ে বললো, হোয়াট ইউ ওয়ান্ট। এই অবধি তো ওর সাথে ঘটেছিল প্র্যাকটিক্যাল। এর পরের পার্টটা এবার ও দেখছে, ওর মনে হচ্ছে এটা স্বপ্নের মধ্যেই স্যান্টাটা একদম ওর মুখের সামনে, যেমন ঝুঁকে পড়লে একটা মানুষ ঘুমের মধ্যে ফিল করতে পারবে না, একদম মুখের কাছে যেন ঝুঁকে পড়েছে। ওর হাত দুটো জোকারের মতো এরকম দুপাশে দুটো হাত এইরকমভাবে স্প্রেড করা, আর এইরকম আস্তে আস্তে না ওর মায়ের মুখের সামনে এরমভাবে মুভ করছে স্যান্টাটা। ওকে, and say, I want Rimly as Rimly wants me. I want Rimly as Rimly wants me. ওর মা না মানে ড্রিমের মধ্যেই উনার রীতিমতো প্যালপিটেশন স্টার্ট হয়ে গেছে, স্বাভাবিক। এবার আওয়াজটার আস্তে 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 না মনে হচ্ছে একটা দূরত্বে যাচ্ছে এবং স্লো ডাউন হচ্ছে। আস্তে আস্তে জিনিসটা স্লো ডাউন হচ্ছে, মিন্স ওটা যত ফাস্ট মুভ করছিল, ফাস্ট যাচ্ছিল, যে আই ওয়ান্ট রিমলি, রিমলি ওয়ান্টস মি, সেটা আরও স্লো ডাউন। এবার হচ্ছে কি অনেক দূর থেকে, আই ওয়ান্ট রিমলি as রিমলি ওয়ান্টস মি। ফেড আউট হচ্ছে, একদম ফেড আউট হতে 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 ওর মা চিৎকার করে ঘুম থেকে উঠে বসে দৌড়ে রুমে গেছে। রুমে গিয়ে দেখছে, মানে মনে হচ্ছে কি একটা প্রচণ্ড ক্রিপি স্মাইল দিয়ে ওই প্যাসেজটাতে ওটা দাঁড়িয়ে রয়েছে, সান্টা ক্লজটা, আর তার সামনে রিমলি স্লিপিং।
ওর মা দৌড়ে গিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাচ্চাটাকে এরকম কোলের মধ্যে তুলে জাপটে ধরে এরকম না সান্টাটাকে ধরে এভাবে বলছে যে হোয়াট ইউ ওয়ান্ট ডিস্টার্বিং বলে এরকমভাবে ওকে দুমদুম করে মারতে শুরু করেছে, এত ভয় পেয়ে গেছে। রিমলি কি করলো, ওর মায়ের হাতের মধ্যে একটা জোরে কামড় বসালো, দিয়ে ওরকম ধাক্কা মেরে মাকে সরিয়ে দিয়ে বলছে যাও এখান থেকে, ডোন্ট টাচ, হাউ ডে ইউ আর, কে বলেছে তোমাকে ওকে টাচ করতে? রিমলির বয়স কত ছিল? 6 ইয়ার্স। একটা 6 বছরের বাচ্চা কতটা অ্যাগ্রেসিভ, কতটা পজেসিভ চিন্তা কর, জাস্ট ওই একটা পার্টিকুলার স্যান্টাটাকে নিয়ে। ওর মা না ওর মেয়েকে দেখে পুরো হতবম্ব, যে এইটাও কেমন বিহেভ করছে আমার সাথে। ওর ভাইকে তুলে নিয়ে ওর মা তো চলে আসছে ওই রুম থেকে, রীতিমতো মায়ের হাত ছেড়ে আমি যাবো না নেক্সট রুমে, আমি এখানেই শোবো, আমি যাবো না ওই রুমে। ওর মা বলছে বেটা তুমি আমার সাথে চলো, তো এই রুমে শুতে হবে না, ওই রুমে চলো। ও কিছুতেই যাবে না, সেই বাচ্চা কি চিৎকার। লাস্টে ওর বাবা এলো, ওর বাবা বললো একটা কাজ করো তো, তুমি ছেলেকে নিয়ে ওই ঘরে চলে যাও, তোমরা ওই ঘরে শো, আমি ওকে নিয়ে এই রুমে শুচ্ছি। ওর বাবা বললো রিমলি বেটা এদিকে এসো, শো তো এখানে শো। দিয়ে পরের দিন সকালে ওর বাবা ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পর ব্রেকফাস্ট টাইমে ওর মাকে বোঝাচ্ছে যে আমার মনে হয় তুমি ওভার রিঅ্যাক্ট করছো, তুমি কেন বাচ্চাটাকে টিজ করছো, ও এত ভালোবাসে পুতুলটা, একটা পুতুলই তো। আর সত্যি বলতে জানো তো বাচ্চারা যখন বড় হয় আস্তে আস্তে তাদের মধ্যে প্রচুর সাইকোলজিক্যাল চেঞ্জেস আসে। হয়তো ও সুইট, বাট কোথাও গিয়ে হয়তো ওর মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস আসছে, দরকার হলে আমরা প্রপার ওকে কাউন্সেলিং করাবো। আমি আজকে একটা সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করছি, যদি প্রয়োজন হয় আমরা ওকে একদম বাই মেথড আমরা যেভাবে ওকে ট্রিট করা দরকার সেটা করব। তুমি এরকম চিৎকার চেঁচামেচি করো না। তোর মা বলছে আমি তোমাকে বোঝাতে পারছি না আমার ইনটিউশনটা, তুমি ওটাকে একটা জাস্ট একটা নর্মাল পুতুলের মতো ট্রিট করছো, নর্মাল নয় ও। তোর বাবা বলছে তুমি কি বাচ্চা, তুমিও কি ওর সাথে বাচ্চা হয়ে গেলে? হ্যাঁ, ও একটা সামান্য পুতুল নিয়ে পজেসিভ, তোমার তাতেও প্রবলেম। তুমি এটা নিয়ে বেশি ভাবছো, ওভার থিঙ্ক করো না, আমি একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখছি, আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। এরপর নেক্সট ডে কি হলো, যে ওদের পাশের একটা ফ্ল্যাটে সেখানে একটা বিহারি ফ্যামিলি থাকে, ঠিক আছে? তো ওই ফ্যামিলিটা হিন্দু ফ্যামিলি, এরা যেমন খ্রিস্টান, ওদের কমিউনিটিতে সবাই আছে, হিন্দু মুসলিম সবাই একসাথেই থাকে ওই কমপ্লেক্সটাতে। তো ওই বিহারি ফ্যামিলিটা ওরা না আবার খুব সারাদিন বাড়িতে রাম নাম পাঠ করে, মানে ও এক দাদি আছে ভীষণ ভালো, ভীষণ লাভিং কেয়ারিং বাই নেচার, বাট ওই দাদি সারাক্ষণ ধরে না উনি মুখে এরকম গুঞ্জন করতে থাকে রাম নারায়ণ, যেরকম হয় একটু বিহারি ফ্যামিলিতে দেখবি অনেকে করে না ওরকম। তো ওই দাদির আবার একটা ছেলের বউ আছে, সেই ক্রিসমাস টাইমে আমাদের বাড়িতেও দেখবি হয়, অনেকেরই হিন্দু বাড়িতেও আমরা ক্রিসমাস সবাই সেলিব্রেট করি, কেক টেক বানাতে করি, সবাই সবকিছুই করি। তো এবার ওদের বাড়িতে ওরকম কেক বেক করেছিল। এবার বাচ্চাগুলো স্কুল থেকে ফেরার পর ওই দাদি টুকটুক করে এসেছেন। এবার ওর মা বলেছে আসুন আসুন ভেতরে আসুন, বলছে এই দেখো না আমার আজকে ছেলের বউ এরকম কেক বানিয়েছে, তো আমি তো তোমার পুচকু দুটোকে না দিয়ে খেতে পারবো না একা, চলো রিমলিকে ডাকো ওকে একটু দিই। তো তখন ওর মা বলেছে রিমলি ওর রুমে আছে, যাও না তুমি যাও, ভেতরে আছে ও। তো ওর মা ভেতরে দরজাটা খুলে দিতে দেখছে রিমলি বসে বসে সেই স্যান্টাটার সাথে ও খেলা করে যাচ্ছে, ঠিক আছে? স্যান্টাটাকে নিয়ে যাই হোক কথা বলছে, কি একা একা হাসছে খেলছে। ওর মা তো এমনিতেই ওইটা দেখে ইরিটেটেড, আর কোনো উচ্চবাচ্য না করে বললো আপনি ভেতরে যান। এবারে উনি খুব আদরের সাথে গিয়ে বলছে রিমলি বেটা তুমি কি করছো, বলছে তোমার বালগুলো এরকম লাগছে কেন। এবার উনি একটু হিন্দি ভাষী তো ওনার কথার একটু মিক্স আছে বাংলা হলেও, কি তোমার এটা উখরা বিখরা লাগছে, তুমি যাও যাও চিরুনি নিয়ে এসো তো, আমি তোমার ভালো করে বাল বানিয়ে দেবো একটুখানি, যাও যাও আমি কঙ্গি করে দিই, যাও যাও। বাচ্চাটা উঠলো, কিন্তু শান্ত হয়ে উঠলো, উঠে বাচ্চাটা গেল গিয়ে একটা চিরুনি নিয়ে। এবার ওর দিদা ওকে এরকম মানে ওই দিদাটা এসে কোলের মধ্যে টেনে নিয়ে এরকম চুলে চিরুনি করতে করতে আর বাচ্চাটাকে এরকম কাঙ্গি করতে করতে বলছে কি রাম নারায়ণ রাম নারায়ণ। যেই দুবার এই লাইনটা করেছে ওনার এরকম চিৎকার করে উঠল, দিয়ে ওই বয়স্ক ভদ্রমহিলাকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওর যে সামনের উল্টো দিকে ওয়ার্ড্রপটা ছিল ওগুলো না ম্যাগনেটিক লকের, ওটাকে টেনে খুলে এরকম কেমন যেন পিল 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 করে হামাগুড়ি দিয়ে ওয়ার্ড্রপের ভেতর ঢুকে গিয়ে দরজাটা টেনে ভেতর থেকে মানে ভেতর দিয়ে টেনে নিজেকে লক করে নিল ওয়ার্ড্রপের ভেতরে। ভদ্রমহিলা ভীষণ ভালো, ভদ্রমহিলার তখন আর এটা টেনশন নয় কি আমার সাথে কেন এরকম বিহেভ করলো বা কিছু, ভদ্রমহিলার তখন ভয় লেগে গেছে কি একটা ওইরকম 6 বছরের ছোট বাচ্চা
ওয়ার্ড্রোবের ভেতর নিজেকে লক করে নিয়েছে, যদি একটা কোনো আপদ বিপদ ঘটে যায়, যদি ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কিছু হয়ে যায়, ও তখন চিৎকার করে বলছে রিমলি বেটা ওরকম করে না বাবা, ভেতর থেকে বেরো। এবার ওই মানুষটা উঠে গিয়ে ওয়ার্ড্রপটা যদি খুলতে যায় তাহলে তো ওনাকে ওয়ার্ড্রপের কাছাকাছি যেতে হচ্ছে। এবার যে মুহূর্তে উনি ওটাকে কাছাকাছি গিয়ে টেনে খুলতে যাবেন, ভেতর থেকে বোধহয় এত জোরে দাম করে দরজাটা খুলে ধাক্কা মেরে খুলে দেওয়া হয়েছে, পুরো দরজাটা এসে ওনার নাকের মধ্যে লাগলো, ওনার নাকটা ফেটে ইমিডিয়েটলি ব্লিডিং স্টার্ট হয় এবং উনি ছিটকে গিয়ে বেডের ওপর পড়েন। এবার উনি ওই যে বাবা গো বলে পড়ে গেলেন বিছানাতে, সেটা দেখে স্বাভাবিকভাবেই কেউ তো আর বাড়িতে চুপ করে বসে থাকবে না। ওর মা আওয়াজ টাওয়াজ পেয়ে দৌড়ে এসে যে সিনটা দেখছে, ওর মা দেখছে ওই বয়স্ক ভদ্রমহিলা নিচে ওরকম গল করে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে আর খাটের ওপরে শায়িত অবস্থাতে, আর ওনার ঠিক ওপরে ওই স্যান্টাটা প্যারালালি ওর ওপরে শোয়ানো, মানে যেন ভদ্রমহিলাটা পড়েছে তার ওপরে স্যান্টাটা গিয়ে পড়েছে, বুঝতে পারলি? আর স্যান্টাটা পুরো না এরকম ভদ্রমহিলার যেন মনে হচ্ছে পুতুল, হয়তো পুতুলই, আমি জানি না এটা কি ব্যাখ্যা করব, কিন্তু মনে হচ্ছে না চোখগুলো পুরো চিকচিক করছে। ভদ্রমহিলা না ওই পুতুলটার দিকে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে এরকম হা করে তাকিয়ে আছে, ওটা যেন ওটার ওপরে এরকমভাবে গিয়ে পড়ে সে এক দৃষ্টে তাকিয়ে আছে সেটার দিকে। ওর মা তো দৌড়ে গিয়ে আগে পুতুলটাকে টেনে এরকম সরিয়েছে, দিয়ে ভদ্রমহিলাকে যখন তুলছে, ভদ্রমহিলার সমানে এরকম নাকে হাত চাপা দিয়ে বলছেন, তুমি আমাকে ছাড়ো, মেয়েকে বাঁচাও, মেয়ে মরে যাবে, মেয়েকে বাঁচাও, আর তুমি আমার ফ্ল্যাটে এসো, আমি কথা বলবো। দিয়ে উনি না সঙ্গে সঙ্গে রাম নারায়ণ করতে উনি বেরিয়ে গেছেন। এবার ইভিনিংয়ের দিকে যতই হোক ওরকম একটা হাদসা হলো, স্বাভাবিকভাবেই একটা যার বাড়িতে একটা এরকম ঘটনা ঘটবে তার খারাপ তো লাগবেই। ইভিনিংয়ে বলেছে মানে একবার দেখে আসি, গিয়ে একবার খবরাখবর তো নেওয়াটা দরকার। তোর বাবাকে বললো তুমি একটু বাচ্চাগুলোকে দেখো, আমি একবার যাই। যখন ওদের ফ্ল্যাটে গেছে তখন ওই ভদ্রমহিলা নিজেকে ফার্স্ট এড করেছেন উনি, দিয়ে বলছে বেটা তুমি বসো তো, তোমার সাথে আমার কথা আছে। বলছে হ্যাঁ বলুন মাসিমা। বলছে তুমি তোমার মেয়ের জন্য কখনো মানে কিছু করনি, মানে ওকে একটু ওনাদের ভাষায়, এবার আমরা হিন্দুরা কি মানি যে ঝাড়ফুঁক করা বা একটু এগুলো, ওরা হয়তো একটু হোলি ওয়াটার স্প্রেড করে। এবার বলছে যে দেখ কমিউনিটি ডিফারেন্স থাকলে রিচুয়ালস তো একটু ডিফারেন্ট হয়, এবার যে ধর্মাবলম্বী তারা তো সেই ধরনের রিচুয়ালসই ফলো, প্রত্যেক ধর্মের আলাদা আলাদা প্রসেস রয়েছে। তো উনি বলছেন দেখো আমরা তো এরকম একটু ঝাড়ফুঁক করি বাচ্চাদের, অনেক সময় বুড়ি নজর লেগে যায়, অনেক সময় অনেক কিছু খারাপ ছায়া চলে আসে, তোমার বাচ্চাটার না কিছু সমস্যা আছে, ও না নর্মাল নেই। তখন ও বলছে জানেন তো মাসিমা, ঠিকই বলছেন আপনি, আমি বেশ কিছুদিন যাব তোর মধ্যে অনেক কিছু চেঞ্জেস লক্ষ্য করছি, এরকম সারাক্ষণ পুতুলটার সাথে কথা বলে। আরেকটা জিনিস ওর মা তখন বলে যে ওর না অদ্ভুতভাবে খাওয়া প্রচণ্ড বেড়ে গেছে, প্রচণ্ড খাচ্ছে, প্রচুর খাচ্ছে। তখন ওর মা বলছে জিনিসটা না ঠিক লাগছে না আমার। তখন ভদ্রমহিলা বলে তুমি তোমাদের চার্চ তো মানো, তুমি অ্যাটলিস্ট তোমাদের চার্চেই যাও, দেখো না ওখানে কোনো রেমেডিকে দেয় কিনা। তো পরদিন যখন সবাই অফিস স্কুল বেরিয়ে গেছে, ওর মা চার্চে যায়। চার্চে গিয়ে ওখানে ফাদারের সাথে কথা বলে, ফাদারকে বলে যে এই ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটেছে আমার বাড়িতে। তখন ফাদার বলে হতে পারে কোনো খারাপ কিছু আছে। ওনাকে এক বক্স ক্যান্ডেল দেয়, সেন্টেড ক্যান্ডেল, দিয়ে বলছে এই ক্যান্ডেলসগুলো তুমি নিয়ে যাও, প্রত্যেক দিন ইভিনিংয়ে তুমি একটা করে ক্যান্ডেল জ্বালবে, আর ক্যান্ডেলটা জ্বাললে দেখবে একটা প্রচণ্ড সুগন্ধ তোমার বাড়িতে পুরো ছড়িয়ে যাবে। যেমন আমরা কোনো ভালো গন্ধকে, ধুনোর গন্ধ বা ধূপের গন্ধকে ব্লক করার জন্য চারিদিকে দরজা জানলা তো বন্ধ করে দিই, উনি বলছেন যে বন্ধ করে দেবে যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। তো ওই সেন্টেড ক্যান্ডেলগুলো যেন পুরোটা জ্বলে, ঠিক আছে, প্রত্যেকদিন ইভিনিংয়ে জ্বালাতে থাকো, খারাপ নেগেটিভ কিছু যদি থাকে বাড়ির মধ্যে সেটা দূরীভূত হয়ে যাবে। এবার ও ক্যান্ডেলসগুলো নিয়ে বাড়িতে চলে এসে সেদিনই ইভিনিংয়ে ফার্স্ট একটা ক্যান্ডেল জ্বালে। মোটামুটি ক্যান্ডেলগুলো এত সুন্দর ছিল, একটা ক্যান্ডেল অন্তত পক্ষে 1 ঘন্টা করে জ্বলেছে। এবার ফার্স্ট ক্যান্ডেলটা যখন জ্বালিয়েছে, ক্যান্ডেলটাতে এত সুন্দর একটা স্মেল, পুরো চারিদিকে ফ্র্যাগনেন্সটা পুরো মোমো করছে। আর ওই মোমেন্টে ইনস্ট্যান্টলি রিমলির বিহেভিয়ারটা টোটালি চেঞ্জড। এত অ্যাগ্রেসিভ, এত বাজে বিহেভ করছিল বাবা মার সাথে, সেই মেয়ে হঠাৎ করে রুম থেকে বেরিয়ে এলো, যেই ক্যান্ডেলটা জ্বাললো চারিদিকে, যেই রুমে ওই সুন্দর গন্ধটা আর কি ছড়িয়ে পড়লো, মায়ের গলা জড়িয়ে ধরে মাম্মা আমাকে একটা চকলেট দাও না, মাম্মা মাম্মা করেই যাচ্ছে। আর ওর মা না তখন চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আফটার অল সে তো বুঝতে পারছে যে আমার মেয়ে তো এরকম নয়, আমার মেয়ে তো এটা ইন্টেনশনালি করছে না আমার সাথে, বাই নেচার কিছু একটা তো আমার মেয়ের সমস্যা হয়েছে, তাই জন্য এটা হচ্ছে। তো ও খুব আদর করে রিমলিকে,
দিয়ে বলে তুমি একদম ভয় পেও না মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু দ্য মোমেন্ট ক্যান্ডেলটা শেষ হয়ে গেল, গন্ধটা আস্তে আস্তে পুরো চলে গেল, আবার সেই বাচ্চা চেঞ্জড। আবার সে কমপ্লিটলি ওরকম অ্যাগ্রেসিভ, রুমে নিজেকে পারলে লক করে নেয় আর সারাক্ষণ ওই স্যান্টা নিয়ে বসে আছে, তার ওর অন্যদিকে কোনো মতি নেই। ওর মা দেখলে তো মহা মুশকিল, কিন্তু ওর মার একটা বিশ্বাস যে ঠিক আছে এতগুলো ক্যান্ডেল তো আছে, একদিনে যদি এতটা চেঞ্জ আসে আস্তে আস্তে জ্বালতে জ্বালতে নিশ্চয়ই এটা আরও অনেকটা পরিবর্তিত হবে, একটা সময় সমস্যাটা আমার মিটে যাবে। রাত্রবেলা ঘুমোতে গেছে, হঠাৎ ওর মা একটা বিভৎস পোড়া গন্ধ পাচ্ছে, মানে ভীষণ পোড়া গন্ধ। তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে, ডাইনিংটা অন্ধকার পুরো, ডাইনিংয়ের পাশে একটা সরু ব্যালকনি আছে। যখন ও ব্যালকনির দিকে তাকিয়েছে দেখছি ওখানে দাউ দাউ করে একটা লেলিহান শিখা। ওর বাবাকে তাড়াতাড়ি ডেকে বলছে এই আগুন ধরেছে, বাড়িতে আগুন ধরেছে। ওর বাবা দৌড়ে উঠে বলছে ঘুম চোখে কি হয়েছে কি হয়েছে, বলছে ওইদিকে দেখো, বাইরে দেখো। ওরা দেখছে কি বাইরে একটা লেলিহান শিখা, তখনও বুঝতে পারেনি যে এত আগুন কোথায় জ্বলছে। বেরিয়ে এসে দেখে ওই যে একদম বক্স অফ যে সেন্টেড ক্যান্ডেলটা ওদেরকে দেওয়া হয়েছিল চার্চ থেকে, ওই সব পুরো ক্যান্ডেল বক্সটাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এবং দেখ ওটা তো একটা সেন্টেড ক্যান্ডেল ছিল, ক্যান্ডেলগুলো যদি ওইভাবে জ্বলেও যায় কোনো কারণে, একটা কিন্তু সুগন্ধ চারিদিকে মোমো করার কথা, সেখানে একটা বিদঘুটে পোড়া চামড়ার যেরকম বিভৎস বাজে একটা স্মেল হয়, পুরো ওই রকম একটা বিভৎস ভয়ঙ্কর বিদঘুটে গন্ধ আসছে ওখান থেকে। আর সেটা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে গেছে, আর ওই পুরো বক্স অফ ক্যান্ডেলস একসাথে দাউ 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 করে একটা লেলিহান শিখা তৈরি করেছে, জ্বলছে। এই মোমেন্টে ওর মার আলো আধারি, তখন পরিবেশটা ধর ডাইনিংয়ের ভেতরটা, ওদের আর মাথায় নেই যে ওখানে আলো টালো জ্বেলে এসছে, ওরা তো হুট করে বেরিয়ে চলে এসছে ব্যালকনিতে। ব্যালকনি থেকে যখন তাকিয়েছে ডাইনিংয়ের দিকে, ওর মার অ্যাট গ্লান্স মনে হলো যে স্যান্টাটা ঠিক একদম ডাইনিংয়ের মাঝামাঝি ওই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, আর যেন একটা প্রচণ্ড ক্রিপি স্মাইল দিচ্ছে। ওর মানে এদিকে তাকিয়ে তখন দেখছে কিছু নেই, কিন্তু ওনার সাইড ভিশন ওয়াজ ভেরি ক্লিয়ার, ওখানে স্যান্টাটা দাঁড়িয়ে হাসছিল। ওর মা বুঝলো যে আমাকে এবার একটা মানে বিশেষ কোনো স্টেপ নিতে হবে, এটা কোনো সাধারণ কিছু হচ্ছে না, এরকম এত সহজে ব্যাপারটা থেকে আমি বেরোতে পারবো না। যথারীতি ও পরের দিন যখন সবাই চলে যায় অফিসে বা তোমার স্কুলে, আবার গির্জায় যায়। সেখানে গিয়ে ফাদারকে বলে ফাদার আমার মনে হচ্ছে এই প্রবলেমটা এত সহজে সর্ট আউট হবে না, ইউ নিড টু কাম। তো বলছে ইউ নিড টু কাম, আপনাকে আসতে হবে, আপনি আসুন, আপনি দেখুন পুরোটা, দেখে আপনি ডিসাইড করুন হোয়াট টু ডু, কারণ এটা কোনো ন্যাচারাল মানে খুব সহজে একদম মিটে যাবে এরকম ব্যাপার নয়। তো উনি আসেন, ঠিক আছে, উনি বলেছিলেন যে রিমলি যখন থাকবে আমি এরকম সময়তেই তোমার রুমে যাব। উনি আসেন, ঢুকলেন, পুরো রুমটা ভালো করে, পুরো ফ্ল্যাটটা ইনফ্যাক্ট ভালো করে ঘুরলেন, রিমলির রুমে ঢুকলেন, ঢুকে আর কিছু না বলে জাস্ট ওর মাকে বললেন যে এইটা তো, এটা নিয়ে সমস্যা তো। দেখে উনি বেরোলেন, বেরিয়ে বললেন শোনো তোমার বাচ্চা এখন যেটা বলবে তুমি সেটাই করো, ও যদি বলে আমি একা এই ঘরে শুতে চাই তাই শুতে দিয়ে দাও, ওর কিছু হবে না, ইমিডিয়েট কিছু হবে না, কিন্তু আর বেশি আমরা এটা ফেলে রাখতে পারবো না, আর যদি একটু তুমি সময় নষ্ট করতে তাহলে কিন্তু তুমি মেয়েকে আর খুঁজে পেতে না। একটা প্রচণ্ড অতৃপ্ত খুব খারাপ কোনো জিনিস সামহাও এখানে চলে এসেছে, কিভাবে এসেছে না এসেছে সেসব পরবর্তীতে আমরা আলোচনা করব। আপাতত আমাকে একটা এক্সোরসিজমের প্রসেস করতে হবে, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট প্রসিডিওর, যেটা আমি একা করতে পারবো না, আই নিড হেল্প। খুব ভালো টাইমিংয়ে জিনিসটা হয়েছে, কারণ এই ক্রিসমাস টু নিউ ইয়ার এই টাইমটাতে ইতালি থেকে প্রচুর পাদ্রিরা বা অনেক সেভিয়েরা আসেন এখানে, এবং তারা এই ক্রিসমাস নিউ ইয়ারের টাইমটাতে কিছুদিন থাকেন ইন্ডিয়াতে, তারপরে আবার চলে যান। তো বলছে এরকম বেশ কয়েকজন এসেছেন আমাদের, আমরা প্রায় 8-9 জন মিলে আসবো, আমাকে একটু প্রসিডিওর করতে হবে, পুরো এক্সোরসিজমটা হবে এখানে। এর জন্য তো চার্চের পারমিশনও লাগে। এটা চার্চের পারমিশনও লাগে, তো সব প্রসিডিওরটা কমপ্লিট করতে আমাদের অনেকটা সময় লাগবে, আমি সবাইকে অ্যারেঞ্জ করি, পারমিশন গ্রান্ট করাই, আফটার দ্যাট তারপরে আমরা কবে কি ডেট ফাইনালাইজ করবো আমি তোমাকে জানাচ্ছি। ইন বিটুইন তুমি কিচ্ছু করবে না, ওকে কিচ্ছু বলবে না, ঠিক আছে, ও যেমন আছে ওকে থাকতে দাও, আমি শুধু তোমার বাড়িতে একটু হলি ওয়াটার স্প্রেড করে দিচ্ছি। আর আরেকটা জিনিস উনি করেছিলেন, ওই যে পার্টিকিউলার রুমটা মানে বা রুম বলবো না, ফ্ল্যাটটা ইনফ্যাক্ট, ওটার চারিদিকে উনি 4টে ক্রস লাগিয়ে দিলেন। আচ্ছা, এটা করলেন যে যে জিনিসটা আছে সে যাতে এখান থেকে বেরিয়ে না যেতে পারে, সে এর ভেতরেই থাকবে, এখান থেকে বেরোতে পারবে না, কারণ আমি এসে তো এখানে প্রসেসটা করব,
এবার তখন যদি সেই জিনিসটা চলে যায় তাহলে তো আমি আলটিমেট জিনিসটাকে মুক্ত করতে পারলাম না, এবং পরবর্তীতে আবার সেটা ঘুরে আসতে পারে। তো কাজেই উনি ওটা চারিদিকে ক্রস করে দিলেন একটা, যে এটা ওখান থেকে বেরোতে পারবে না, ঠিক আছে। আমি বললেন আমি তোমাকে ডেটটা জানাচ্ছি, আর তোমার ইন বিটুইন আমার সাথে কোনো কনভারসেশন করার আছে, তুমি আমাকে কিছু ইনফরমেশন দিতে চাও, কিছু বলতে চাও, তুমি আমাকে টেক্সট করবে, ফোন করবে না, কথা বলবে না। এই যে প্রসিডিওরটা হবে, অফকোর্স তুমি তোমার হাজব্যান্ডকে জানাবে, তোমাকে তো সবাইকে ইন্টিমেট করতে হবে। তো তুমি যার সাথে যা ডিসকাশন যা কিছু, ইদার বাই টেক্সট অর এলস বাড়ির বাইরে, এই ঘরের মধ্যে কোনো আলোচনা হবে না। তো উনি চলে আসেন। এইবার পরদিন ভোরবেলার একটা ঘটনা বলি শোন। যেদিনকে ফাদার এলো, এই কর্মকাণ্ডটা হলো, তার পরের দিন ভোরবেলা যথারীতি ওর মা ঘুম থেকে উঠে ক্যাজুয়ালি ঘুম চোখে এবার রান্নাঘরে ঢুকেছে। ঢুকে হঠাৎই যে আবার সেই সব চকলেট, কেক, বিস্কিটস, মানে গুঁড়ো 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 ভর্তি, চারিদিকে এরকম এই ডাব্বাগুলোকে খুলে 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 রাখা। ওর মা তো শকড, আবার কি হলো। এবার যেহেতু ওর মা ব্যাপারটা অলরেডি জেনে গেছে, তো ওর মা তো বুঝতেই পেরেছে যে এটা একটা অপ্রাকৃতিক ব্যাপার, এটা কখনোই কেউ ওই বিড়াল ঢুকেছে কুকুর ঢুকেছে বলে এড়িয়ে দেওয়া যায় না। ওর মা বেশ ভয় পায়, কোনো উচ্চবাচ্য না করে বক্সগুলোকে বন্ধ করে পেছনে জাস্ট ঘুরেছে, ঘুরে দেখছে ওদের কিচেনের ভেতরেই ফ্রিজটা ছিল, ফ্রিজের ঠিক পাশে স্যান্টাটা দাঁড়িয়ে আছে, আর মনে হচ্ছে যেন পুরো চোখটা ওর দিকে তাকিয়ে আছে, চোখের তারাটা। ওর মা না জাস্ট চোখটা বন্ধ করে জিসাস ক্রাইস্টের নাম নিতে থাকে, দিয়ে ওর বাবাকে ডাকছে চোখ বন্ধ করেই। ওর বাবা এসছে রান্নাঘরে দৌড়ে দৌড়ে, কী হয়েছে কী হয়েছে, দিয়ে বলছে স্যান্টাটা এখানে আছে। তখন চোখটা খোলেনি, ভয় এমন ভয় পেয়েছে চোখটাও খুলছে না। বলছে স্যান্টাটা এখানে আছে। ওর বাবা বলছে হ্যাঁ, তো রান্নাঘরের মধ্যে স্যান্টাটা এসছে কী করতে, তুমি স্যান্টাটাকে এখানে নিয়ে এসছো কেন? বলছে আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে, ওটাকে তোলো, তুলে বাইরে নিয়ে যাও, একদম তোলো, তুলে ওটাকে বাইরে নিয়ে যাও। তো ওর বাবার তো তখনও বিশ্বাস ছিলই না, ওর বাবা স্যান্টাটাকে ধরে বাইরে নিয়ে চলে গেছে। দিয়ে ওর মা বলছে শোনো, আজকে যখন তুমি অফিসে বেরোবে আমি তোমার সাথে বেরোবো। বাচ্চাদেরকে স্কুলের জন্য অফ করে দিয়ে এবার একসাথে বেরিয়ে বলছে আমাকে হাফ অ্যান আওয়ার টাইম দাও, আমি তোমার সাথে কফি শপে যাব। তোর বাবা বলছে কি ব্যাপার, আজ তো রোম্যান্টিক মোডে আছো কেন তুমি, সকাল সকাল আমার সাথে কফি শপে যাবে? বলছে আমি তোমার সাথে ইয়ার্কি মারতে যাচ্ছি না, চলো আমার সাথে, আমার কাজ আছে। দিয়ে বসিয়ে ওর বাবাকে বলছে তুমি বিশ্বাস করো বা না করো, আমাদের মেয়ের কাউন্সেলিংয়ের দরকার থাকলে অবশ্যই করা হবে, কিন্তু এখানে একটা যেটা ঘটছে সেটা অপ্রাকৃতিক কিছু, পুরোটা তুমি যতটা সহজ ভাবছো এটা অত সহজ ম্যাটার নয়, এবং আমাদের বাচ্চাকে আমরা এভাবে দাওতে লাগাতে পারি না, বাচ্চার লাইফটা অনেক বেশি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। সো আমার কথা একটু ট্রাস্ট করো, এই আমি করেছি, এইভাবে আমি কথা বলেছি ফাদারের সাথে, ফাদার আমায় জানিয়েছেন উনি 2-3 দিন সময় লাগবে তবেই এটা প্রসেস করতে পারবেন, ওনাদের অনেক কাজ থাকে, তুই যেমন বলি পারমিশন নিতে হবে, তারপর সেভিয়ারকে তাকেও মানে সব প্রেয়ার্স রেডি করতে হবে, চার্চের বিশপকে প্রথমে লেটার লিখতে হয়, লেটার দিতে হবে, প্রচুর ওদের অনেক থাকে ফর্মালিটিস, এসব করে ওদের কিছুটা আসতে সময়ও তো লাগবে। তো উনি বললেন যে ঠিক আছে যা ইচ্ছা করো, কি আর বলবো, ভগবান জানে যে আজকের এই স্যাংচুয়ারিতে দাঁড়িয়ে তোমরা কিভাবে এগুলোকে বিশ্বাস করো, হ্যাঁ, তো কি তোমরা সব পাগল হয়ে গেছো, যা ইচ্ছা করো, বাচ্চাদেরকে নিয়ে ছেলে খেলা, হ্যাঁ, মেডিকেটেড একটা ট্রিটমেন্টের মধ্যে বাচ্চা থাকে, ঠিক আছে, সব কি ছেলে খেলা আমি বুঝি না। ওর বাবা একদম এগুলো বিশ্বাস করতো না, যাই হোক উনি অফিসে বেরিয়ে গেছেন, আর ওর মা বললো ঠিক আছে তুমি বিশ্বাস করো না করো, বাট এই রিলেটেড কোনো কথা তুমি বাড়িতে আলোচনা করবে না। হয়ে গেল। এবার যথারীতি 2-3 দিন পরে ফাদার ওনাকে ফোন করে জানালেন যে আমরা একদম প্রিপেয়ার্ড ফুললি, টোটাল আমরা 9 জন আসবো, আমাদের যা যা জিনিসপত্র সঙ্গে আনার আমরা সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আসবো, শুধুমাত্র আপনারা মানে বাচ্চাটাকে আর ওটাকে ওর নিজের রুমে রাখুন, একটা বলেছিল যদি ভারী একটু লোহার চেয়ার টাইপের কিছু থাকে সেটা অ্যারেঞ্জ করতে, যেটা ভারী দেখে, একটু ভারী চেয়ার, এরকম প্লাস্টিক নর্মাল চেয়ার নয়, একটু হেভি, যেটাকে চট করে উল্টে পড়ে না এরকম নড়াচড়া করলে। বললো ঠিক আছে আমরা অ্যারেঞ্জ করে নেব। যথারীতি ওনারা আসেন, ওনারা টোটাল 9 জন এসছিলেন, ওরা না একটা কফিন নিয়ে এসেছিল। কফিনটা কীরকম বলতো, ছোট বাচ্চাদের কফিন যেরকম হয়, একটা দেখবি মানে একদম ছোট বাচ্চা, মানে 2-3 বছর বয়সের বলছি না, অনেক সময় 12-13 বছর বয়সী বাচ্চাদের সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, একটা বড় মানুষের কফিনের যে বড় বিগ সাইজটা হয়, লার্জ সাইজটা হয়, তার থেকে যেটা ছোট আর কি মিডিয়াম সাইজ যেটা হয়, সেরকম সাইজের একটা কফিন ওরা নিয়ে এসেছিলো, কিছু মোটা মোটা লোহার শিকল নিয়ে এসেছিল ওরা, ঠিক আছে। আর তারপর ওরকম ওই সেভিয়ার এসছিলেন, পোপ এসছিলেন, সবাই এসছিলেন আর কি, ওরা ইতালি থেকে এসছিল সেই সময়, তো ওদেরকে কনভিন্স করে ফাদার নিয়ে আসেন।
দিয়ে ওরা সবাই মিলে ফার্স্টে ঢুকেই বললো যে ঠিক আছে উই অল রেডি, তো আমরা প্রসেস স্টার্ট করব, কিন্তু তার আগে চলো আমরা ওই রুমটাতে আস্তে আস্তে ঢুকবো। এবার তখন ওর বাবা আর কি বিরুদ্ধাচারণ করছে। ওর বাবা তখন বলছে যে দেখুন আমি এগুলোতে তো একদমই বিশ্বাস করি না, কেন আপনারা এরকম করছেন, এগুলোতে কি আদৌ কোনো ফল হবে? তখন ওই ফাদার বললেন ইউ কাম উইথ মি। ভেতরে গেল, দরজাটা খুললো, দিয়ে বললো রিমলি কিচ্ছু বলবে না আপনাকে, কিচ্ছু করবে না, আর পাশে যে স্যান্টাটা আছে ওটাকেও টাচ করবেন না আপনি, আমি একটা চ্যান্টিং করছি, আপনি শুধু রিমলিকে গিয়ে কোলে তোলার চেষ্টা করুন। ফাদার যখন ঢুকেছিল, রিমলির আমি তোকে জেস্চারটা বলছি, এরকমভাবে বসে আছে একদম শক্ত হয়ে খাটের ওপরে, ওইটুকু বাচ্চার চোখগুলো পুরো রীতিমতো একদম মনে হচ্ছে রক্তবর্ণ, আর তার সাথে একটা অদ্ভুত ভেতর ভেতর ফুঁসছে, মানে খুব মাইল্ড, খুব লাইট, বাট একটা ফোঁসা। ওর বাবা গিয়ে বাচ্চাটাকে না কোলে তোলার চেষ্টা করছে, মনে হচ্ছে একটা লোহার বিম, যেমন একটা বড় লোহার বিম হলে সেটা কারোর পক্ষে তোলা সম্ভব না, বাচ্চাটার অতটা ওয়েট, যেখানে বাচ্চাটা রোগা পাতলা। ওর বাবা 2-4 বার মানে ট্রাই করে তোলা তো ছেড়ে দে, মানে মনে হচ্ছে কি বিভৎস ভারী, সেটা তুই কল্পনা করতে পারবি না। ওর বাবা না জাস্ট বেরিয়ে এসে বললাম ভেরি সরি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওর বাবা তখন রিয়েলাইজ করলো সত্যি এটা আমার হাতের বাইরের সিচুয়েশন, এটা কোনো মেডিকেল ট্রিটমেন্ট তারা হতে পারে না। দিয়ে ওই ভদ্রলোক কী করলেন, কন্টিনিউ চ্যান্ট করতে থাকলেন, চ্যান্ট করতে 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 বেশ খানিকক্ষণ পর বাচ্চাটা ফেইন্ট হয়ে যায়। যেই মুহূর্তে বাচ্চাটা ফেইন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে উনি সবাইকে বললেন যে এসো বাচ্চাটাকে তোলো। ওরা এলো, বাচ্চাটাকে তুলে ওই যে চেয়ারটা ওরা অ্যারেঞ্জ করেছিল সেই চেয়ারটার উপর বাচ্চাটাকে বসিয়ে একদম মোটা মোটা ওই লোহার শিকল দিয়ে তাকে পুরো টাইটলি বাঁধলো, ঠিক আছে? আচ্ছা। আর স্যান্টা যে ডলটা ছিল সেই ডলটাকে তুলে এনে ওই কাফেনটার মধ্যে শুইয়ে দিল। ওকে। দিয়ে যেখানে ওকে বসালো, চেয়ারটা যেখানে প্লেস করলো ওখানে ওকে টাইটলি বাঁধা আছে, ওর পায়ের কাছটাতে কাফেনটা রাখলো, আর সেখানে স্যান্টাটা রয়েছে। কাফেনের মুখটা খোলা, ওকে, কাফেনের মুখটা খুলে জাস্ট স্যান্টাটাকে শায়িত অবস্থায় রেখেছে, আর বাচ্চাটা বসে আছে। এবার ওরা পুরো সার্কেল করে ঘিরে দাঁড়িয়ে চ্যান্টিং স্টার্ট করলো। এবার যখন চ্যান্ট করছে আস্তে আস্তে বলে একটা পার্টিকুলার সময়, এটা বিশ্বাস করা বা না করা তো অডিয়েন্সের ওপর বা তোর ওপর, ইনফ্যাক্ট যেটা ওরা বর্ণনা করছে বলছে এটা তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আস্তে আস্তে না ঘরের ওয়ালগুলো থতর করে কাঁপতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি ধরো যে সব ফটো ফ্রেম বা কিছু টাঙানো আছে সেগুলো দুমদাম করে পড়ছে নিচে, সব ভেঙে চূর্ণ বিচূর্ণ, আর ওয়ালের গায়ে গায়ে এরকম ক্র্যাক 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 মতো তৈরি হচ্ছে। আস্তে 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 ওটা কাঁপছে। খানিক পরে বাচ্চাটা জ্ঞান ফিরল, এবং জ্ঞান ফেরাটা কীরকম বলতো, মানে আকস্মিক জ্ঞানটা পুরোপুরিভাবে ফিরল, মানে বাচ্চাটা ধরো একদম নিস্তেজ হয়ে পড়েছিল, উঠলো তো মানে একদম সজাগ, এমন নয় যে আস্তে আস্তে সেই জ্ঞানটা ফিরছে। নর্মালি একটা মানুষ অজ্ঞান হলে কি হবে, তার আস্তে আস্তে জ্ঞান ফেরার ড্রাউজিনেসের মধ্যে দিয়ে আসে, রাইট। ও একদম মানে হট করে যেন একটা জ্ঞান ফিরে গেল ওর, আর প্রচণ্ড একটা লোলুপ, একটা প্রচণ্ড অতৃপ্ত, কি অদ্ভুত যে সেই বাচ্চার দৃষ্টি, যেন ঠিকরে কোঠর থেকে বেরিয়ে চলে আসছে, সেগুলো দিয়ে সকলের দিকে অত্যন্ত রাগে ফুঁসতে ফুঁসতে সকলের দিকে তাকাচ্ছে। আর রীতিমতো এবার শি স্টার্টেড স্ক্রিমিং লাইক, এবার ওকে তখন ওই সেভিয়ার বলছেন যে তুমি কেন এসেছো এখানে, কেন এসেছো? তখন ও উত্তর দিচ্ছে আমি তো আসিনি, ওই তো আমাকে বললো আই লাভ ইউ, আই ওয়ান্ট ইউ, ও তো আমাকে ডেকে নিয়ে এসেছে, ও তো আমাকে ডাকলো, ও তো আমাকে বললো আই লাভ ইউ, আই ওয়ান্ট ইউ, আমি তাই এসছি ওর সাথে, আর এখন তো ও আমার ফ্রেন্ড, আমি তোকে আমার সাথে নিয়ে যাব। তখন সেভিয়ার বলছে যে কে তোমাকে ডেকেছে? তখন বলছে যে কেন, ও নয়ডাতে ছিল, তো আমার বাড়িতে গেছিলো, নয়ডাতে আমি ছিলাম ওখানে, তো সেখানে গিয়ে তো আমাকে বারবার জড়িয়ে ধরে বলছিল তুমি চলো আমার সাথে, কাম উইথ আস। আচ্ছা, এটা কি রিমলি থ্রুতেই কথাটা হচ্ছে? হ্যাঁ, রিমলি থ্রুতেই তখন কথাটা হচ্ছে, ঠিক আছে। দিয়ে তখন বলছে যে ও তোমাকে ডাকেনি, ও তো পুতুলটাকে ডেকেছিল, সে আমি জানি না, সে আমি বলতে পারবো না, মানে ভূতের এটা রেসপন্সিবিলিটি না, আমি পার্সোনালি নিয়ে নিয়েছি ভাই, এবার আমার ব্যাপার, আমি কি করবো, ঠিক আছে। মানে বেমালুম বলছে, বাচ্চাটাকে সাফার করাচ্ছে, দেখ কি বজ্জাত, হ্যাঁ, যে আমি পার্সোনালি নিয়েছি ব্যাপারটা, ও কাকে বলেছে আমি শুনবো না, আমি ধরে নিয়েছি শি লাভস মি, ব্যাস এটাই হচ্ছে ওর ফাইনাল। তো এবার বলছে ও তো আমায় ডেকেছে,
ও আমায় ভালোবাসে, ও আমাকে ডেকেছে, বলেছে আমার সাথে আসতে, তাই আমি চলে এসেছি। তখন এবার সেভিয়ার বললো তুই ওকে ছেড়ে দে। না আমি ছাড়বো না, আমি ওকে নিয়ে যাব। সেভিয়ার এবার বললো ঠিক আছে দেখি। এবার শুরু হলো হোলি ওয়াটার স্প্রেড করা আর চ্যান্টিং। এবার বলছে ওই যে দৃশ্য, সেটা মানে দেখার মতন আর কি, বলে যে দেখবে না তার সারা লাইফ টাইমে সে আর ভুলতে পারবে না। এই চ্যান্টিং যখন স্টার্ট হলো, একে তো রাগে গজগজ করছে, আর ও এরকম না যতবার আড়মোড়া দেওয়ার মতন করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, বলছে একটা একটা করে আড়মোড়া ভাঙছে না, একটা একটা করে জিনিস দম দাম করে চারিদিকে ভেঙে ভেঙে পড়ছে। ওর সামনে যদি একটা খুব বড় চুম্বক থাকে, সেটা যদি ওকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে বাইরের দিকে টেনে খিচে ওপরের দিকে ওর বডিটাকে তুলে ধরে, ও যেন পুরো ওই চেয়ারটা থেকে শিকল দিয়ে বাঁধা, তো ও বেরিয়ে ছিটকে চলে যেতে পারছে না, কিন্তু যেন ওর পুরো বডিটা মনে হচ্ছে আকৃষ্ট হয়ে একদম ওপরের দিকে যেন ওকে কেউ টেনে বার করছে, এবং ও প্রচণ্ড করে এইভাবে চিৎকার করে বেরোবার চেষ্টা করছে, বুঝতে পারছিস? তো এবার চারিদিকে না ও যত চিৎকারটা বাড়ছে, যত চেঁচাচ্ছে, তত চারিদিক থেকে যেন মনে হচ্ছে কি অবস্থা, মানে এই হয়তো পর্দা ওপর থেকে ছিঁড়ে পড়ছে, রান্নাঘরের সব জিনিসপত্র ওলট পালট হয়ে যাচ্ছে, যেন গ্যাস সিলিন্ডার কেউ জোরে গড়িয়ে দিল দুমদাম করে। সে বিভৎস কাণ্ড করতে করতে হঠাৎ বাচ্চাটা ধপ করে নিচে পড়লো, চারিদিক পুরো সুনসান। একদম ওই মোমেন্টে, মানে দ্য মোমেন্ট ও এরকম নেতিয়ে ধপ করে চেয়ারের ওপর পড়লো, কাফেনের যে দরজাটা খোলা ছিল দাম করে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওরা এসে ওই কাফেনের ওপরে একটা জায়গায় দেখবি ক্রসিফাই করার একটা জায়গা থাকে, ওই জায়গাটাকে ক্রসিফাই করলো। তারপর ওরা বলল যে বাচ্চাটাকে খুলে বাচ্চাটাকে ভেতরে নিয়ে গিয়ে আগে ওকে একটুখানি জল টল দিয়ে স্টেবল করো। তো ওরা নিয়ে যায়, বাচ্চাটাকে স্টেবল করে। এদিকে এরা তখন এই প্রসেসটা করতে থাকে। এরা কি করলো, ভালো করে মোটা চেন দিয়ে ওই পুরো কাফেনটাকে কভার করলো, করে সেটা নিয়ে ওরা এবার যাবে হচ্ছে কবরস্থানে। কিন্তু জানবি কবরস্থানে যে এই ধরনের অতৃপ্ত কোনো সোলকে কখনো ক্যাপচার করা হয়, তো এদের না পার্টিকুলার জমি পারচেস করা যায়। কবরস্থানে পার্টিকুলার কোনো একটা জমি পারচেস করা যায়। তো ওনারা বললেন যে এটা একটা প্রচণ্ড অতৃপ্ত সোল ছিল, সামহাও এই জিনিসটা এখানে ওর সাথে চলে এসেছে, ঠিক আছে, আমরা একে মুক্ত করতে পারলাম না, এটা এতটাই অতৃপ্ত, আর এটা না মানে খুব খারাপ ব্যাড একটা সোল, মানে যে জিনিসটা এত সহজে মুক্ত হওয়ার নয়, মুক্তি পাবে না। তো সেটা ওনারা তখন বললেন যে একে আমরা মুক্ত করতে পারিনি, একে আমরা বন্দি করেছি রাদার, বুঝেছিস? ও যেহেতু নিজেই সিলেক্ট করেছিল এই পুতুলটাকে, ও নিজেই যেহেতু নিজেকে ওখানে আবদ্ধ করেছিল, তাই জন্য কাজটা আরও ওদের ইজিয়ার হয়েছে। তো আমরা ওকে এখানে আবদ্ধ করে এই যে ওকে বন্দি করলাম, এটা যদি আর কেউ কখনো ভবিষ্যতে না খোলে তাহলে আর কোনো সমস্যা নেই, কিন্তু আবার যদি কোনো দিন এই কফেন কেউ খুলে ফেলে ভুলবশত, তাহলে কিন্তু আবার ও কাউকে অ্যাটাক করতে পারে। তো ওই জন্য ওরা কী করলো, ওই এমনি গিয়ে যে কোনো একটা জায়গায় কবর করে দিলে ওকে হবে না, ওরা ডিসাইড করলো যে আমরা পার্টিকুলার একটা জমি পারচেস করব। ওরা করে সেইখানে খুঁড়ে ওইখানে কবরস্থ করে তার ওপরে পুরো ডু নট ওপেন, সোল্ড আউট বলে একটা ওই রকম ওই বড় করে লিখে দিয়ে এমনভাবে জায়গাটাকে সিকিওর করে দিল যে যাতে ভুল করেও ফাদার কেউ এই জায়গাটা রিওপেন না করে কোনোভাবেই, কারণ তা না হলে কিন্তু ও আবার ফিরে আসবে, কারণ ওকে মুক্ত করা যায়নি, ও এতটাই অতৃপ্ত, ওকে জাস্ট বন্দি করা হয়েছে। এবার ঘটনাটা বলি যে তারপর যখন কথোপকথন হচ্ছে ওর সাথে, ওর মায়ের সোনালি যখন বলল গিয়ে যে ফাদার কি হয়েছিল, আমরা একটু ব্যাপারটা সম্পর্কে জানতে চাই, তখন বলছে এই ডলটা আপনাদের বাড়িতে এসেছে কোথা থেকে? এই ডলটা অ্যাকচুয়ালি নয়ডাতে যখন ওরা গেছিল, ওর বস্টন থেকে কোন মামা না কে পাঠিয়েছে, তো তখন ওর কাছে ডেলিভারি হয়। এবার ডল ব্যাপারটা কি বলতো, কিছু কিছু সোল থাকে যেগুলো খুব এক্সট্রিমলি পাওয়ারফুল, তারা খুব সহজেই না কোনো লিভিং মানুষকে, মানে কোনো একটা লিভিং প্রপার্টিকে তারা খুব সহজে ক্যাপচার করে নিতে পারে। বাট কিছু কিছু সোল প্রচণ্ড অতৃপ্ত, প্রচণ্ড ব্যাড, কিন্তু তাদের সেই ক্যাপাসিটিটা নেই যে তারা কোনো লিভিং এলিমেন্টকে ক্যাপচার করবে। তখন তারা কোনো জড় বস্তুকে নিজের মাধ্যম বানায়, কারণ সেটাকে ক্যাপচার করা ইজি। এই পুতুলটা
যেখান থেকে কেনা হয়েছে, যখন স্টোরড ছিল সেখান থেকেই হোক, কিংবা অন দ্য ওয়ে আসার পথেই হোক, কোনোভাবে একটা কোনো খারাপ সোল সেটার মধ্যে নিজেকে আবদ্ধ করেছিল। হ্যাঁ, কারণ মানে তুমি যদি এই স্যান্টা ক্লজটাকে বলো বা যে কোনো ধরনের পুতুল, এরা তো হিউম্যান ফর্মের একটা এমটি কন্টেনার বলতে পারো তুমি, এক্স্যাক্ট। হিউম্যান শেপে, ঠিক আছে? তো সেই হিসাবে তাকে পজেসড ইজিলি করা যায়। আর আমরা প্রচুর কেসেস এরকম দেখেছি যে বিভিন্ন প্যারানর্মাল কেসে এরকম পুতুলকে পজেসড করা হয়েছে। এক্স্যাক্টলি। মানে আমরা অ্যানাবেল দেখেছি, আর ঘটনাটা শুনতে শুনতে আমার মাথায় বারবার অ্যানাবেল আসছিল। আমি যখন গল্পটা শুনেছি বললাম যে পুরো একদম মুভি দেখলাম। হ্যাঁ, ওকে, সো ওইখানে আসে। এবার ওই বাচ্চাটা খেলার ছলেই, বাট ওই বারবার গিয়ে ওকে বলছিল না আই লাভ ইউ, আই ওয়ান্ট ইউ, ওই যে বললাম, ও সেটাই ও পার্সোনালি নিয়ে নিয়েছে। এবং এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পর ওর মা ফোন করে বাবলিদের বাড়িতে, এটা জানার পর যে নয়ডা থেকে এই জিনিসটা যে এসছে ওর কাছে। যখন বাবলিদের ফোন করা হয়, ওর মা বলে যে আচ্ছা তোমার দাদা কি ওখান থেকে আমার মেয়েকে আরেকটা পুতুল পাঠিয়েছিলেন? বলছে না তো, বোধহয় এখনও দাদা পাঠিয়ে উঠতে পারেনি। বলছে না, আসলে আমার মেয়েকেও না একদম সেম ওই তোমার পুতুলটার মতোই দেখতে একটা পুতুল না কেউ বোধহয় গিফট করেছে, তাহলে বোধহয় আর একজন দাদা হবেন আমাদের এখানে। তখন বাবলির মা একটা অদ্ভুত কথা বলে যে আরে দূর, আর ওই পুতুলের কথা বলো না, আমাদের তো আউটারে ডেকোরেশনটা করার ছিল, ওটা কোথায় চুরি হয়ে গেছে জানো তো? কবে চুরি হয়ে গেছে? বলে কি জানি, ক্রিসমাসের দিন মর্নিং থেকে আর পাইনি ওটা দেখতে। বাট ক্রিসমাসের দিন মর্নিং তো ওদের বাড়িতে ছিল। ইয়েস, ক্রিসমাস মর্নিংয়েই ওরা ওটা রিসিভ করেছে, আর ক্রিসমাস মর্নিং থেকেই বাবলিদের বাড়িতে ওই পুতুলটা মিসিং ছিল। তো তখন ওরা কনফার্ম হলো এটা আর অন্য কোনো পুতুল নয়, ওই পার্টিকুলার পুতুলটাই যেটার কানে গিয়েও বারবার বলতে থাকতো কি আই লাভ ইউ, আই মিস ইউ, কাম উইথ আস, সেই জিনিসটাই ওর ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। এবং তারপর থেকে তো এই ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটে। তবে আরও একটা কথা ওনারা সাজেস্ট করেছিলেন যে বাচ্চাটা তো খুব ছোট ছিল, আর এটা এত খারাপ একটা ফেজ, এত খারাপ একটা জিনিস ছিল ওটার সাথে, বলল যে যদি পসিবল হয়, আপনারা যদি পারেন অ্যারেঞ্জ করতে, মোটামুটি এই ফ্ল্যাটটাকে চেঞ্জ করে অন্যত্র কোথাও যদি চলে যাওয়া যায়, বা ইভেন এই সিটিটা যদি ছাড়া যায়। তো ওর বাবা নিজের মেয়েকে নিয়ে অলওয়েজ ভেরি ওভার প্রোটেক্টিভ টাইপের, তো সেই কারণে ওর বাবা আর রিস্ক নেয়নি। উনি বোধহয় কলকাতা থেকে এখন শিফট করে ওরা হায়দ্রাবাদ না কোথাও একটা চলে গেছে আর কি। আচ্ছা, তো ওরা এখন ওখানে আছে, মানে ওর বাবার ওরকমই ট্রান্সফারেবল জব, মানে উনি চাইলে শিফট করার অপরচুনিটিটা পাবেন। তো সেই কারণেই যেহেতু ওনারা সাজেস্ট করেছিলেন যে আপনারা কলকাতায় আর থাকবেন না, উনি বরাবরই ভীষণ মেয়েকে নিয়ে পজিটিভ, ভীষণ ওভার প্রোটেক্টিভ, তো সেই কারণে উনি বললেন যে না, তাহলে আমি আর মেয়েকে নিয়ে কোনো রিস্কই নেবো না, আমি মুভি করে যাই। তো ওরা এখন হায়দ্রাবাদ চলে গেছে। ওকে। তো পরে এবার আবার যখন ঘুরতে এসেছে নিকনদের বাড়িতে, ধরো এবার চলে গেলে কি রিলেটিভসদের সাথে আসা যাওয়া তো থাকেই না। আমি তো বললাম সোনালি হচ্ছে নিকনের মামি হয় সম্পর্কে। তো ওরা আবার হায়দ্রাবাদ থেকে এসেছিল ওই ক্রিসমাসের টাইমে নিকনদের বাড়িতে। সেই সময় আর কি স্কুলে যখন যায় রাহিকে নিয়ে, তখন প্রিয়াঙ্কার সাথে তার পরিচয়, আর তারপরে সবাই মিলে কফি শপে আড্ডা মারতে মারতে এই এত বড় ঘটনাটা ফাইনালি ওরা গসিপ থ্রুতে জানে, এবং পরে আমাকে যখন শেয়ার করে তখন সেটা আমি ফ্রেম আউট করি। আচ্ছা, দেখো এত ঘটনা তো শুনি, ঠিক আছে, গতকালকেও যেমন শ্যুট ছিল তখন একটা ঘটনা শুনেছি, বাট এই ঘটনাটা না তুমি যখন বলছিলে, এবার আমি জানি না যে তোমার ঘটনা বলার থ্রুয়ে এই জিনিসটা হচ্ছে কিনা, আমার মাথায় না পুরো সিন বাই সিন একটা পুরো কি বলে ক্রাফট ওয়ার্ক হয় না, দেখবে মানে এই আমার কিন্তু এই ব্যাপারে দারুণ রেপুটেশন। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার এই কথাটা বলে, শ্রেয়াদি তুমি কথা যখন বলো তুমি পুরো মাইন্ড গেম খেলো আমাদের সাথে, আমরা পুরো প্রত্যেকটা সিচুয়েশনকে ইমাজিনারি ওয়ার্ল্ডে দেখতে পাই, আমি দেখতে পাচ্ছিলাম, ইমাজিন করি প্রত্যেকটা সিচুয়েশন। তুমি যখন বলছিলে না যে কিচেনের দাঁড়িয়ে আছে, ইউ ক্যান বিলিভ আমার তো এইদিকে কিচেন, ঠিক আছে, আমার না পুরো সিনারিওটা, এবার কিচেনে ঢুকে আমার ডান দিকে ওভেন রয়েছে, সিলিন্ডার রয়েছে, বাঁ দিকে ফ্রিজ রয়েছে, আমি ওখানে পুরো ভিজুয়ালাইজেশনে পুরো আমার কিচেনটা আমার মাথায় এলো, আর আমি ওই মহিলাটাকে একটা মহিলার স্ট্রাকচারে ভেবে নিয়েছি, আর আমি দেখছি পুরো, মানে শুনতে শুনতে আমার পুরো ইমাজিনেশনে আসছে যে ওই মহিলাটার পেছনে সান্টা ক্লজ দাঁড়িয়ে রয়েছে, বড় সড়ো সান্টা ক্লজ দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এটাই একজন স্টোরি টেলারের সাকসেস, এটাই মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এটাও আমার কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন, কারণ আমি আমার যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা তাহলে সাকসেসফুল হয়েছে একদম। কারণ আমি তো বলছি যে অনেক ঘটনা তো শুনি, ঠিক আছে, বাট এই ঘটনাটা না, কিছু কিছু ঘটনা থাকে যেই ঘটনাগুলোই ভীষণভাবে সিনেম্যাটিক হয়ে যায়, এবার সেটা স্টোরি টেলারের জন্য হতে পারে এবং সেটা স্টোরির জন্য হতে পারে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে যে
তুমি যেভাবে রিমলিকে ডেপিক্ট করছিলে, ঠিক আছে, সেই জায়গাগুলোতে আমার নিজেরই ভয় লাগছিল। মানে আমি যখন ইম্যাজিন করছিলাম যে কিভাবে হতে পারে, মানে একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে যদি আলমারির ভেতর এরকম বেয়ে বেয়ে হ্যাঁ উঠে যায়, ভাব কি ক্রিপি ব্যাপারটা। তো ভীষণ ভালো লাগলো শ্রেয়াদি। মানে এর আগেও তো তুমি এসেছো, তুমি সিথির মোড়ের একটা ঘটনা শেয়ার করেছিলে এবং ওই ঘটনাটা রিলিজ হওয়ার পর প্রচুর মানুষ রিলেট করেছিল ঘটনাটার সাথে, এবং তারাও বলেছিল কমেন্ট বক্সে যে হ্যাঁ আমাদের বাড়ির বড়দের কাছে এরকম ঘটনা কিন্তু শুনেছি, ঠিক আছে। তো আজকে একদম ডিফারেন্ট একটা ঘটনা তোমার কাছ থেকে পেলাম। আর তুমি আসো যখন, আমি এমনিতেই ওভার এক্সাইটেড থাকি যে ডিফারেন্ট ইউনিক কিছু আসবে, কারণ মানে এই কারণেই আমি তোমার কাছ থেকে আগে থেকে কোনো ঘটনা শুনি না, ঠিক আছে, যে না আমি নিজের জন্য ওটা সারপ্রাইজই রাখি। কারণ অনেক এপিসোড হয় এরকম যেখানে গেস্টের কাছ থেকে আগে আমরা ঘটনাটা শুনে বোঝার চেষ্টা করি যে ঘটনার মধ্যে কি আছে না আছে। বাট তোমাকে আমি যেমন বলেছিলাম যে তুমি আসো। ঘটনা থেকে আমার ঘটনাটা একটু চিজি, একটু অন্যরকম এই জন্যও লাগে, অন্যরা তো নিজেদের ঘটনা বলে না, এক্স্যাক্টলি, এবং নিজের ঘটনাটা নিজের মুখের যখন কেউ বলে তখন তার ফিলিংসটা, আর আমি হচ্ছে দেখ আমি তো একজন স্টোরি টেলার না, তো আমি সেই গল্পটার মানে আমি সেই প্রসিডিওর মেনটেন করে উপস্থাপন করি, কিন্তু তাদের মধ্যে এত ভাবনা চিন্তা তো একদম, তারা তো নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, নিজেদের এক্সপিরিয়েন্সটা বলছে, তো সেটার মূল্যায়ন আলাদাভাবে হয়, আমাদের মূল্যায়নটা অন্যভাবে হয়। ওটাই মানে কারণ তুমি যখন ঘটনাটা নিয়ে এলে, ঠিক আছে, আর আমি এতটাই ওভার এক্সাইটেড থাকি, আমি আগে থেকেই তোমায় বলেছি যে তোমার ঘটনা আমি আগে থেকে শুনবো না, তুমি এখানে আসো দেন আমি শুনবো। কারণ কিছু মানুষের উপরে থাকে একটা কনফিডেন্স থাকে, কারণ আমরা অন্যান্য মানুষের ঘটনা আগে থেকে শুনি কারণ তার স্টোরি টেলিং ক্যাপাবিলিটিটা চেক করার জন্য, কারণ প্রচুর এরকম ঘটনাও থাকে, বাট সেই মানুষগুলো ঠিকভাবে উপস্থাপন করতে পারেন না বলে সেই ঘটনাগুলো আমরা আনতে পারি না, কারণ এন্ড অফ দ্য ডেতে আমাদেরকে আমাদের অডিয়েন্সের জন্যই কাজ করতে হয়, তাদের পছন্দ আর অপছন্দের জায়গাটা ভীষণভাবে ম্যাটার করে। আর এখন তো সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা খুব ইজি, কারণ আমি যদি আজকে একটা মানুষকে ডেকেও নিই তার ঘটনাটা শুধুমাত্র রিয়েল বলে, বাট সে যদি কোনোভাবে সেই জায়গাটা সেই লেভেলটা ম্যাচ না করতে পারে তার স্টোরি টেলিংয়ের থ্রুতে, তাহলে সেই মানুষটা অপমানিত হবেন কমেন্ট বক্সে, আর আমি সেটা চাই না। এটা তুমি হয়তো দেখেওছো যে যখন কোনো গেস্টকে, ভাই তোর তোর চ্যানেল কেন বলবো, আমি সার্বিকভাবে সব চ্যানেলেই তুই যদি সেটা বলিস তাহলে আমাকে কি কেউ ছাড়ে? ওটাই হচ্ছে অনেক কথাই বলে, কিন্তু ওই যে শ্রেয়াদি এমন একটা মানুষ যাকে ওভার অ্যাটিটিউডটা ভীষণ ভাবে স্যুট করে, আর আমি এমন একটা মানুষ যে হাউ ডাজ ইট ম্যাটার কি আমাকে কি বললো, আমি নিজের কাজে ভীষণ ফোকাসড। সবসময় নেগেটিভ কথাগুলোকে তো গায়ে লাগালে আমাদের চলবে না, আমাদের কাজটা করে যেতে হবে। অবশ্যই কর্মই হচ্ছে তোমার ওইটাই ফোকাস, বাকি এরকম অনেকে বলবে। আমার মনে হয় কখনো কখনো ভালো জিনিসকে প্রাণ খুলে অ্যাপ্রিসিয়েট না করতে পারার মধ্যেও নিজের না পারাটা রয়েছে, তো আমি তাদেরকে সেইভাবে ট্রিট করি যে আগে সেই জায়গাটা রিচ করুক তারপরে আমাকে জাজ করবে, আমাকে এখন কেউ জাজ করার মতো নয়। তো যাই হোক, মানে অনেস্টলি ভীষণ ভালো লাগলো। আমরা আরো একটা এপিসোড শুট করব কিছুক্ষণের মধ্যেই, কারণ তোমাকে পাওয়া তো খুব চাপ। আমার এটাই বক্তব্য যে আমি আজকেই আরেকটা ঘটনা বলবো, এবং আজকে যেটা বলবো আমি একটুখানি একটা প্রিভিউ দিয়ে দিচ্ছি তোর দর্শকদের জন্য। অনেক ঘটনা তোরা শুনিস, তোরা অনেক ঘটনা বলিস, তোরা একদম গ্রাম বাংলার ভূতের গল্প বলিস না, আমার ভীষণ রাগ এটা নিয়ে, ঠিক আছে? এখানে তো তোমাকেও একটা জিনিস বুঝতে হবে, আমরা তো গ্রাম বাংলার সাথে অতটা বেশি মানে প্রায়শই আমাদের যাওয়া আসাটা নেই, ঠিক আছে, তোদের যাওয়া আসা করতে হবে না, বাট আমি ভাই যেমন আমার এলিট প্রোফাইলের লোকজনের সাথেও খুব ওঠা বসা, আবার তার সাথে আমি খুব গ্রাউন্ড লেভেলে মানুষের সাথেও মিশি, আমার গ্রামেও বাড়ি আছে, শহরেও বাড়ি আছে, সো আমি আমাদের দাদু দিদাদের যে ওই গল্প বলা, আমার দাদু ঠাম্মার কাছে বসে ওই যে গল্পের মাধুর্যতা, ওটা কোথাও খুঁজে পায় না। এরপরে যে নেক্সট এপিসোডে আসবো আমি একদম ট্র্যাডিশনাল পিওর গ্রাম বাংলার ঘটনা, বহুদিন ধরে যে ট্র্যাডিশনাল গল্পগুলোরই আলোচনা হচ্ছে না বিভিন্ন জায়গাতে, কোথাও নিশির ডাক, কোথাও শেকল বুড়ি, আমি এই ধরনের কিছু একদম মিথ নিয়ে কথা বলবো, ঠিক আছে? একদম একদম। তো আমরা পরবর্তী এপিসোডে এগিয়ে যাব, ঠিক আছে, তার আগে আমাদের এই আড্ডাটা শেষ করতে হবে। একদম। আর ফর্মালিটি ওয়াইজ খুব ভালো লাগলো, আশা করব খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে, কিন্তু এই সেটআপে নয়, এই সেটআপে। এরপর নেক্সট সেটআপটা আমার সেটআপে অবশ্যই, এরপরে আমি অ্যাপ্রিশিয়েট করব, আমি শুনবো, আপনাদেরকেও শোনাবো অরিত্রর গল্প, আমি তখন হোস্ট হয়ে যাব, অরিত্র গল্প বলবে। একদম, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি, থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স।
তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।